Upload. একটু কাইন্ডলি আমাকে জানান তো আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ, আপনারা নিজেদের মাইকটা একটু অফ রাখেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কি ভাইয়ারা? ওকে। যেহেতু দেখতে পাচ্ছেন, আশা করি কথাও শুনতে পাচ্ছেন এবং সবকিছু ক্লিয়ার। ওকে, আবার বলছি কাইন্ডলি নিজেদের মাইকটা একটু অফ রাখবেন। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা একটা ইন্টারেস্টিং একটা ক্লাস করব এবং আজকের ক্লাসটা আমি ইচ্ছা করে দুই ভাগে নিব, মানে ঠিক আগামীকালকেও সেম ক্লাসটাই হবে। মানে আমি চাই না যে আপনাদের ব্রেনের উপর একটু বেশি লোড পড়ুক, একটু চিন্তা ভাবনা করেন আপনারা, ঠিক আছে? তো চিন্তা ভাবনা করবেন। তো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, মানে বিষয় বেসিক্যালি এই টপিকটা তো অনেকে ভয় পায়। তো আমি আসলে বুঝে পাই না যে ভয় পাওয়ার কি আছে। আপনি যদি জাস্ট জিনিসটা ধরতে পারেন যে কি আর্গুমেন্টেড রাইটিংটা আসলে কি জিনিস, ঠিক আছে, তাহলে আপনি নিজের মতো করে লিখতে পারবেন। এবং অনেকে আমাকে বলে যে ভাই এখানে কি কোনো মানে কমন ফরম্যাট, ঠিক আছে? আসলে আর্গুমেন্টেড রাইটিং এ কোনো কমন ফরম্যাট বলে কিছু নাই। তো যাই হোক, আজকে ক্লাসটাতে আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখবো যে আর্গুমেন্টেটিভ রাইটিং এ আর্গুমেন্ট আসলে কি। মানে আমরা সাধারণত আর্গুমেন্ট মানে আমরা কি বুঝি? টু আর্গু মিন্স তর্ক করা, রাইট? কোনো কিছু নিয়ে বিবাদ করা বা ঝগড়া করা, ঠিক আছে, যেখানে যুক্তি তর্ক থাকবে। ওকে। সো আসলে আর্গুমেন্টেটিভ রাইটিংটা কি সেটা আমরা একটু দেখি। আর্গুমেন্টেটিভ রাইটিং বলতে বলতে কি রে, মিনিট। ওকে, আর্গুমেন্টেটিভ রাইটিং বলতে বোঝানো হচ্ছে আমার একটা স্টেটমেন্ট দেওয়া রাখবে, খেয়াল করে দেখেন। যেটার উপর বেস করে আমরা কি করবো ভাইয়া, আর্গু করব, ঠিক আছে? যেটার উপর বেস করে আমরা কি করবো, তর্ক করব। একটা কি থাকবে, আমার একটা স্টেটমেন্ট থাকবে। ওকে, কেউ স্ক্রিন আঁকাবুকি করবেন না। আচ্ছা, তো আর্গুমেন্টেটিভ রাইটিং কে আমরা সাধারণত ক্রিটিক্যাল রাইটিং হিসেবে অভিহিত করে থাকি। এগুলো আমাদের জানা খুব একটা দরকার নাই, ঠিক আছে? আর আর্গুমেন্টেটিভ রাইটিং এ মাথা রাখবেন যে সিঙ্গেল প্যারাগ্রাফ আমরা লিখবো না, ঠিক আছে? এখানে অনেকগুলো কি থাকবে, প্যারা থাকবে। ওকে, সেভারাল প্যারাস উইল বি দেয়ার। আর সবচেয়ে বড় জিনিসটা যে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর্গুমেন্টেটিভ রাইটিংটা লেখার সময় আপনি অবশ্যই প্রাসঙ্গিকতা বজায় রাখবেন, ঠিক আছে? আপনার আবেগে কি আসে, বিবেক কি বলে, ইট ডাজন্ট ম্যাটার হিয়ার। দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স হিয়ার ইজ রিলিভেন্সি অর কোহেরেন্স। ওকে, দেখেন আসল জিনিসটা কি। গতবার, তার আগে আমি একটু বলি, আর্গুমেন্টেটিভ রাইটিং এখন আপনারা যদি বলেন যে ভাই আমি কিভাবে লিখবো, তাহলে আমি যদি প্রথমে বলতে চাই যে আমাদের আর্গুমেন্টেটিভ রাইটিং এ একটু আমি কি বললাম, সবাই কথাটা খেয়াল করবেন। আর্গুমেন্টেটিভ রাইটিং এ কয়েকটা প্যারা থাকে, রাইট? সো প্যারাগুলো কি কি হতে পারে? যেমন একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হতে পারে প্রথম প্যারাটা, তারপরে প্রপোজিশন একটা পার্ট হতে পারে। প্রপোজিশন মানে হচ্ছে পক্ষে, মানে আপনি ওইটার পক্ষে, স্টেটমেন্টের পক্ষে বা যেকোনো একটা স্পেসিফিক একটা পয়েন্টের পক্ষে। অপোজিশন মিন্স ইউ নো টু অপোজ, দ্যাট মিন্স কি, বিরোধিতা করা, মানে অ্যাগেনিস্টে, ঠিক আছে? তাহলে ফর, অ্যাগেনিস্ট। ওকে, যেহেতু আমার এখানে আর্গুমেন্টেটিভ রাইটিং, খেয়াল করে দেখেন, আর্গুমেন্ট মিন্স হোয়াট, আপনি মানে দুইটা সাইড থাকবে, রাইট? একে অপরের লজিককে ভাঙানোর চেষ্টা করবে, তারপরে কি হবে, আলটিমেটলি একটা রেজাল্ট আসবে। ক্লিয়ার? এখন রেজাল্টটা একদম ওয়ান সাইডেডও হইতে পারে, আবার কি বোথ সাইডেডও হতে পারে, যে দুই কুল রেখেই কি করা, একটা কমন মিড পয়েন্টে আসে, যেটাকে আমরা নেগোসিয়েশন বলে থাকি বিজনেস ভাষায়, ঠিক আছে? কিন্তু এই যে নেগোসিয়েশনটা কখন আসে, যখন আমার একটা ডিসপিউট থাকে। তার মানে বিষয়টা কি আপনারা বুঝতেছেন কি আমি যে কথাগুলো বলতেছি ভাইয়া? মানে যখনই কোনো একটা বিষয়ে বিতর্ক থাকে তখনই তো কি হয়, যেমন কয়দিন আগে কি হলো, দুইটা দেশের সীমান্তের মধ্যে কি হলো, ঝামেলা হলো। পরে ট্রাম্প এসে কি করলো, সেই সীমান্ত দুইটা সেই দুইটা দেশের মধ্যে কি করলো, একটা চুক্তি করলো। এবং আজকে মনে হয় আমি আপনাদেরকে পেপারে, যদি আজকে পেপারটা পড়েন, যে দুইটা দেশের একটা দেশ কি করলো, এইটা প্রত্যাখ্যান করলো। কেউ কি আমাকে একটু বলতে পারবেন, আপনারা তো পেপার পড়তেছেন রেগুলারলি, রাইট? অ্যাটলিস্ট হেডলাইন গুলা পড়েন, ছবিতে থাকলে ছবির ডেসক্রিপশনটা পড়েন। আমাকে কি বলতে পারবেন আমি কোন দুইটা দেশের কথা বলতেছি, যে আসিয়ান সম্মেলনে ট্রাম্প এসে দুই থাইল্যান্ড দেশের মধ্যে বন্ধুত্ব করে দিয়ে গেল? চমৎকার, থাইল্যান্ড থাইল্যান্ড এবং আর কম্বোডিয়া। কম্বোডিয়া। তাহলে দেখেন একটা ডিসপিউট আছে, রাইট? একটা কি আছে, আমার বিতর্ক, একটা বিবাদ আছে। সো বিবাদে কিন্তু বোথ সাইডের কিন্তু কি থাকে ভাইয়া, পয়েন্ট থাকে। একটা সাইডকে আমরা যদি ফর বলে, আরেকটা সাইডকে আমরা এগেনস্ট বলবো, রাইট? তো তারপর কি হয়, সলিউশনটা কি হতে পারে, যে দুইজনে যেন একটা কমন মিড পয়েন্টে আসে, একটা নেগোসিয়েশন করার আমরা ট্রাই করি। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি ট্রাম্প ডিড, রাইট? ট্রাম্প কিন্তু অ্যাকচুয়ালি সেই কাজটাই করেছে, যে একটা পয়েন্ট অফ ইয়া কি ছিল আমাদের, একটা আর্গুমেন্টে, একটা ধরেন স্টেটমেন্টের মতো একটা কন্ডিশন ছিল। সেখানে কি দুই পক্ষে যুক্তি ছিল, থাইল্যান্ডের পক্ষেও যুক্তি ছিল, কম্বোডিয়ার পক্ষেও যুক্তি ছিল, রাইট? সো ফর এগেনস্ট ছিল, তারপর কি করলো ভাইয়া, তারপর আমাদের একটা রেজাল্ট এলো, রেজাল্টটা ট্রাম্প করে দিল, একটা কি করলো, নেগোসিয়েশন করে দিল, এই যে একটা কমন পয়েন্টে আসা। সো এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কনক্লুশন। দ্যাট মিনস হোয়াট,
একটা আর্গুমেন্টেটিভ রাইটিং এ কিন্তু আল্টিমেটলি এই ৪ টা পার্ট থাকে। ট্রাম্প কিন্তু কি করে নাই, ট্রাম্পের তো আসলে আসিয়ান সম্মেলনে আসার কথা না। তাহলে যে ট্রাম্প যে আসিয়ান সম্মেলনে আসলো, দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট। তারপরে সে ২ জনের কথা শুনলো। দ্যাট মিনস হোয়াট? একটা হচ্ছে ফর, একটা হচ্ছে এগেইনস্ট, ওকে? তারপর সে কি করলো? সে একটা নেগোসিয়েশন করে একটা রেজাল্ট দিল বা একটা করলো, আমার প্যাক্ট করলো, চুক্তি করলো। সো দ্যাট ওয়াজ দ্য কনক্লুশন। আপনারা কি মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে আসলে আর্গুমেন্ট জিনিসটা কি? এই যে ২ টা দেশের মধ্যে আর্গুমেন্ট চলতেছিল, আল্টিমেটলি কিন্তু দিস থিংস হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, রাইট? সো দেখেন এখন এই যে এটা তো আপনারা বাস্তবে দেখেছেন, রাইট? বাস্তবে তো দেখেছেন। এখন এটাকে আপনাকে খাতায় তুলতে হবে। তাহলে এখন আমাকে একটু জাস্ট বলেন তো, একটা ছোট্ট করে ধারণা কি হয়েছে আসলে আর্গুমেন্টেটিভ রাইটিং কি চায়? এই যে, যে জিনিসগুলো আমি মুখে, মুখে বললাম একটা উদাহরণের মধ্য দিয়ে, এই জিনিসগুলো আপনি খাতায় তুলে ধরবেন। ঠিক আছে? অবশ্যই সেটা কি ওই ট্রাম্পের মতো হুমকি-ধামকি দিয়ে না। ঠিক আছে? বা এখানে এই কোন ধরনের প্যাচ দিয়ে না। আপনার জাস্ট লজিক, এক্সাম্পলস। I repeat, সেখানে লজিক থাকবে। ঠিক আছে? সলিড লজিক থাকবে কিছু। আর হচ্ছে কি এক্সাম্পল। চেষ্টা করবেন যে আর্গুমেন্টেটিভ রাইটিং এ এক্সাম্পল দেওয়ার। এক্সাম্পল না থাকে কিছু ফ্যাক্ট তুলে দেওয়ার, কমন ফ্যাক্ট। ওকে? সো লজিককে অনেকে ফ্যাক্ট বলে। হোয়াটএভার যেটাই হোক, মানে যদি একদমই এক্সাম্পল না থাকে তো এক্সাম্পলের দরকার নাই। আর যদি মনে করেন না ইউ ক্যান কনস্ট্রাক্ট এক্সাম্পলস, দেন ইউ হ্যাভ টু অবভিয়াসলি কনস্ট্রাক্ট এক্সাম্পল। যদি আপনি মনে করেন যে এক্সাম্পল দিতে পারবেন তাহলে অবশ্যই এক্সাম্পল দেওয়া উচিত। ঠিক আছে? আবার একটা জিনিস বলি, এইগুলার কিন্তু একদম স্পেসিফিক কোনো নেই, আপনার কি বলে মানে অ্যাবসোলিউট অ্যান্সার বলে কিছু নেই। ইটস অলওয়েজ আপ টু ইউ। এটা আপনার উপর যে আপনি লেখাটা কিভাবে নিয়ে যাবেন, আপনি বিতর্কটা বা আর্গুমেন্টটা কিভাবে নিয়ে যাবেন। ওকে? আচ্ছা, সবকিছু বলবো। এখন এক্সাম্পল তো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কনটেক্সটের উপরে। এই যে ইন্ট্রোডাক্টরি পার্ট, মানে আমরা যেটাতে শুরু করব কথাবার্তা, ঠিক আছে? সেটার উপর নির্ভর করে। সবসময় যে এক্সাম্পল থাকবে ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে? আসলে আর্গুমেন্টারি রাইটিং এর উপর একটা কোর্স নেওয়া যায়, টু বি অনেস্ট। ঠিক আছে? তবে আমার মনে হয় না আর্গুমেন্টারি রাইটিং এত জটিল। আপনারা জাস্ট একটু চিন্তা করেন, কেন আপনাদেরকে নিউজ পেপারগুলো পড়তে বলি বুঝতেছেন? আপনারা দেখেন এই যে কোরিলেট করতে পারতেছেন আসলে জিনিসগুলা। ওকে। তো আমরা একটু টাইপস অফ আর্গুমেন্টারি রাইটিং দেখি। একটা হচ্ছে ভাইয়া ওয়ান সাইডেড। মানে কোয়েশ্চেন আপনাকে বলে দিবে যে আপনি কোন সাইডের পক্ষে। ঠিক আছে? আপনাকে ওয়ান সাইডেড। হয় আপনি পক্ষে বলবেন অথবা বিপক্ষে বলবেন। আরেকটা হচ্ছে ভাই বোথ সাইডেড। ঠিক আছে? মানে ২ পক্ষকেই করে, যেটা একটু আগে আমি এক্সাম্পলটা দিলাম। ঠিক আছে? যে অ্যাকচুয়ালি কি ২ পক্ষেরই যুক্তি ছিল। সো কি করতে হবে? আমাদের একটা কমন মিড পয়েন্টে আসতে হবে। একটা নেগোসিয়েশন আসতে হবে এবং এইটা সাধারণত বেশি প্রচলিত। বুঝতে পেরেছেন আমার কথাটা? না, মেক্সিমাম ক্ষেত্রে আমরা সাধারণত কি মানে যেইভাবেই আমরা আনসার করি না কেন, আমরা চেষ্টা করি যে কি বোথ সাইডকে কি করার জন্য ভাই, ব্যালেন্স করে রাখার জন্য। অ্যান্ড দ্যাটস হোয়াট এক্সাক্টলি আর্গুমেন্টারি রাইটিং ইজ। কারণ আর্গুমেন্টারি রাইটিং যদি আপনি মানে স্পেসিফিক একটা পক্ষের বলেই আপনি কি চলে যান ভাই, কনক্লুশনে চলে যান, দ্যাট মিনস সিম অকওয়ার্ড। ওকে? কারণ এখানে তো আসলে আর্গুমেন্ট হলো না। তাই না ভাইয়া? সো আপনাকে কি করতে হবে? আপনি যদি অ্যাবসোলিউটলি ওয়ান সাইডের যদি কোনো অ্যান্সার দেন, আপনাকে অবশ্যই যে আদার যে সাইডটা সেটাকে একটু হলেও কি করা লাগবে ভাইয়া? অবশ্যই মেনশন করা লাগবে। ওকে? আচ্ছা। তাহলে আমরা একটু দেখি। তো এখানে কি থাকবে ভাইয়া? মানে আমাদেরকে আর্গুমেন্ট রাইটিং এর কোয়েশ্চেন এ কি, কি থাকবে? সাধারণত মানে ইন জেনারেলি আমি যদি আইএলটিএস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম গুলোর কথা বলি, সাধারণত এরকম থাকে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। ঠিক আছে? দেখেন, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তার মানে এখানে ওয়ান সাইড। হয় আপনি এগ্রি করবেন অথবা ডিসএগ্রি করবেন। ঠিক আছে? এটা কিন্তু ওয়ান সাইডেড। সো তারপরটা দেখেন সেকেন্ডটা। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই ২ টা লাইনের মধ্যে একটা পার্থক্য আছে। প্রথমটা বলছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। দ্যাট মিনস ইয়েস আই এগ্রি অর আই ডোন্ট এগ্রি। রাইট? তার মানে এটা হচ্ছে কি ওয়ান সাইডেড আনসার, যে না হ্যাঁ, ইদার ইউ সাপোর্ট অর ইউ অপোজ। কিন্তু সেকেন্ডটাতে খেয়াল করেন, টু হোয়াট এক্সটেন্ট। তার মানে আপনি যদি সাপোর্টও করেন, আপনি যদি পক্ষেও থাকেন, আপনি কিন্তু পুরোপুরি সাপোর্ট করছেন না। বুঝতে পারতেছেন? দিস গোস টু দ্য সেকেন্ড ক্যাটাগরি। আমি কি বলেছিলাম? বোথ সাইডেড। বুঝতে পেরেছেন? যে আপনি ওই যে অপর সাইডটাকেও একটু কি করবেন? কোট করে তাকে কিছু মেনশন করে তারপর আপনি কি করবেন? আপনি আবার আপনার ইয়াতে আসবেন, স্ট্যান্ডিং এ আসবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? তারপর দেখেন চুজ এ পজিশন এন্ড ক্লারিফাই ইউর স্ট্যান্ডিং। এটা ওয়ান সাইডেড বোঝাচ্ছে যে আপনি কোন পজিশনে যাচ্ছেন। এগ্রি অর ডিসএগ্রি। তারপরে আরেকটা বলব যে নাথিং ইজ আস্কড, জাস্ট এ স্টেটমেন্ট উইল বি গিভেন। এইটা কিন্তু আমাদের আর্টস ফ্যাকাল্টির পছন্দের একটা জিনিস। ঠিক আছে? আর্টস ফ্যাকাল্টি না, শুধু বিআইবিএম সেম কাজটা করে। জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিবে। মানে উপরে লেখা থাকবে আর্গুমেন্টেটিভ রাইটিং, বা আপনারা তো বুঝেন যে কোনটা আর্গুমেন্টেটিভ রাইটিং, তাই না? ওই যে আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টে তো লেখা থাকে যে এত নাম্বারটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং, নাম্বার হচ্ছে ৩০ বা ২৫। তো ওই নাম্বারে জাস্ট একটা স্টেটমেন্ট দেয়া থাকবে। জাস্ট এ স্টেটমেন্ট উইল বি দেয়ার। আর আপনি কিছুই বলবেন না। এই কোয়েশ্চেন গুলো কিছু বলবেন না যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তখন আপনাকে নিজের মতো করে কি করতে হবে? দ্যাট মিনস দ্যাট উইল বি ওয়ান কাইন্ড অফ বোথ সাইডেড। ওকে ভাইয়া? বুঝতে পারতেছেন ভাইয়া? ক্লিয়ার?
সো এই যে একজন বলেছে যে বিহেভিয়ার এক্সামে কিন্তু জাস্ট একটা ওয়ান লাইন স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। সো তখন কিন্তু আপনি কি করতে হবে? বোথ সাইড কি করা লাগবে? ব্যালেন্স করে একটা নেগোসিয়েশন পয়েন্টে আসতে হবে। পয়েন্ট অফ নেগোসিয়েশন আপনাকে কি করতে হবে? তৈরি করতে হবে। বুঝতে পারছে কি ভাইয়া? হুম, আচ্ছা। এবার একজন প্রশ্ন করছে তার উত্তরটা পেয়ে যাবেন ভাইয়া। আমি আসতেছি একটু। তবে আমি বলতেছি ক্লাসটা কিন্তু আজকে ২ ভাগে হবে। ঠিক আছে? মানে ২ ভাগে হবে কারণ আমি চাই আপনি একটু চিন্তা করেন। মানে আজকে আমি ক্লাসটা নেওয়ার পর তো আপনারা ধরেন এই টাইপের ক্লাস মানে আমি জানি না মেক্সিমাম জায়গায় আপনারা যদি অন্য জায়গায় কোনো ক্লাস করেন বা কোনো কোর্স করে থাকে তাহলে দেখবেন যে ওরা আর্গুমেন্ট রাইটিং শুরুই করে একটা ফরম্যাট দিয়ে। ঠিক আছে? দ্য গিভেন স্টেটমেন্ট ব্লা ব্লা এরকম একটা দিয়ে একটা কমন ফরম্যাট দেয়। আমি জানি না আপনি কেউ দেখেছেন? আমাকে একটু শেয়ার করেন তো। ভাইয়া কেউ কি দেখেছেন? মানে একটা ফরম্যাট এটা কিন্তু আমাদের দেশে মানে আমাদের দেশে বলতে আমাদের যে যারা কোর্স করায় আরকি টু বি অনেস্ট তারা এটা খুব মানে অনেকে পছন্দ করে, অনেকে খায় এটা। যেমন কিছু লাইনার আপনি দেখেছেন না? যে দ্য গিভেন স্টেটমেন্ট পোর্ট্রেস এ সিচুয়েশন ক্লেইমিং দ্যাট ব্লা, ব্লা, ব্লা তারপরে I concur with এরকম তারপরে একটা শুরু হয়। খেয়াল করে দেখেন। বা দ্য গিভেন স্টেটমেন্ট পোর্ট্রেস এ সিচুয়েশন ক্লেইমিং দ্যাট ব্লা, ব্লা, ব্লা I hold contrary opinion এই টাইপের ইয়া থাকে না? আপনারা কি পেয়েছেন কখনো? এগুলো এভেইলেবল ভাই ফেসবুকে টু বি অনেস্ট। এখন আপনার কি মনে হয় ভাইয়া আপনার কি মনে হয় যে আপনিও একটা যে কমন ফরমেট দিলাম, এই কমন ফরমেট দিয়ে আপনার লেখা শুরু করলেন। আপনার কি মনে হয় এখান থেকে এভারেজ থেকে বেশি নাম্বার পাবেন? বা বিলো এভারেজ থেকে খুব বেশিটা নাম্বার পাবেন? অ্যাবসোলিউটলি নট ভাইয়া। এটা কাদের জন্য? এটা হচ্ছে বিলো এভারেজ গ্র্যাজুয়েটদের জন্য। মানে বা বিলো এভারেজ স্টুডেন্টদের জন্য। যারা হয়তো বিলো এভারেজ থেকে এভারেজ এই রিজিয়নটার মধ্যে তারা আটকে থাকে। এখন আপনি কি চান নিজেকে ওই বিলো এভারেজ টু এভারেজ এই ডোমেইন এর মধ্যে নিজেকে কনফাইন্ড রাখতে বা সীমাবদ্ধ রাখতে? জাস্ট আস্ক ইউরসেলফ। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না আপনি বিলো এভারেজ স্টুডেন্ট অ্যান্ড ইউ আর ট্রাইং টু বি অ্যান এভারেজ স্টুডেন্ট তাহলে ভাই আপনার দ্বারা আসলে জব হবে না। আপনি কি করতে পারবেন? বড়জোর একটা কনসোলেশন ভাইবা দিতে পারবেন। ঠিক আছে? প্যানেল আপনার নাম আসবে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং হয়তো আমার কোর্স করতেছেন বলতেছেন ভাই টাকা দিয়ে কোর্স করতেছে আবার আপনাদের কটু কথা শুনতেছি। এটা কি এমন ধরনের কথা? বাট এটা হচ্ছে ভাই রিয়েলিটি। ঠিক আছে? যে আপনি যদি মনে করেন যে আপনি বিলো এভারেজ স্টুডেন্ট ওকে আপনি বিলো এভারেজ স্টুডেন্ট হতেই পারেন। এটা দোষের কিছু না। কিন্তু আপনি এলিভেশনটা কতটুকু হতে হবে? এই লিমিটটা যদি আপনি স্ট্যান্ডার্ড ঠিক করেন যে না আমি একটা এভারেজ স্টুডেন্ট হবো। আমার লেখা এভারেজ হবে। এভারেজ লেখাটা কি? একটা কমন ফরমেট। ওই যেটা আমি একটু আগে বললাম যে আর্গুমেন্ট রাইটিং এর কমন ফরমেট যেটা বাজারে বা ফেসবুকে ফ্রিতে প্রচলিত। এটার জন্য তো আসলে কোনো কোর্স করা লাগে না, তাই না? আপনি যদি ওইটা লেখেন বিলিভ মি অর নট ইউ উইল গেট অ্যান এভারেজ মার্ক। এবং আপনার কি মনে হয় জাস্ট আস্ক ইউরসেলফ নিজেকে প্রশ্ন করেন যে আপনার কি মনে হয় যে এই গড়পড়তা নাম্বার দিয়ে আপনি চাকরি পাবেন? হয়তো রিটেন পাস করবেন, আমি এটা নেগোশিয়েট করি না। কিন্তু ভাই বিশ্বাস করেন না করেন ১০ টা প্যানেল দিলেও আপনার নাম্বার আসবে না। মানে আপনার নাম আসবে না। তো এখন আপনি যদি মনে করেন যে আপনার টার্গেট হচ্ছে শুধু ভাইবা দেয়া তাহলে তো ভিন্ন জিনিস। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি একটু চাকরি পেতে চান তাহলে আপনার একটু কষ্ট করে হলেও আপনার মাথাটা খাটাতে হবে। আর লেখার মধ্যে কিছুটা হলেও স্লাইটলি ডিফারেন্স আনতে হবে। কিছুটা ভিন্নতা আনতে হবে, কিছুটা নতুনত্ব আনতে হবে, কিছু ইউনিকনেস আনতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন ভাইয়া? হুম? এ তো একজন অলরেডি বলে ফেলছে যে উনি ফেইল করছে ২০২২ থেকে এইসব ওই যে কমন ফরমেট লিখে দিয়ে। তো হয়তো উনি অন্য টপিক গুলাতে একটু খারাপ করেছে দেখে হয়তো উনি ফেইল করেছে। যদি অন্য টপিক গুলোতে উনি টুকটাক লিখতো তাহলে হয়তো পাস করত। কিন্তু স্টিল উনি ভাইবা দিত। মানে ফেইল এর জায়গায় উনি ম্যাক্স ভাইবা দিতে পারত। একটা চাকরি হইতো না। আমি একদম লিখে দিচ্ছি ভাই। কারণ বিলিভ মি অর নট মেক্সিমাম জায়গায় আমি দেখছি মানে এক্সেপশন কিছু বাদ দিয়ে যারা একদম কমন ফরমেট লেখে খুব কম মানে হাতে গোনা কয়েকটা ছাড়া তারা হয়তো ম্যাথে খুব স্ট্রং বা অন্য কিছুতে খুব স্ট্রং যে তারা আর্গুমেন্ট রাইটিং এ কম নাম্বার পেয়েও তারা কি চাকরি পেয়ে গেছে। কিন্তু আসলে কি মানে আপনি যদি মনে করেন যে কমন ফরমেট দিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন তাহলে ভাই আপনি আসলে বোকার স্বর্গে বাস করতেছেন। ঠিক আছে? ওকে হ্যাঁ, আরেকটা জিনিস ভাই মিলবে না ভাই। আপনি মানে পরীক্ষার হলে তো ধরেন আপনি এই যে অনেকে বলেন যে ভাই আর্গুমেন্ট রাইটিং এ কয়েকটা দেন মানে দেন সাজেশন দেন। ভাই আর্গুমেন্ট রাইটিং এর সাজেশন বলে কিছু আছে? অসম্ভব। এই যে একটা বললাম যে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে। এই স্টেটমেন্ট ভাই বা অনেক মানে হাজার স্টেটমেন্ট আছে। যেকোনো একটা পয়েন্ট নিয়ে আপনি আর্গু করতেই পারেন। ধরেন ডিজিটাল ব্যাংক ভার্সাস ট্র্যাডিশনাল ব্যাংক। এটা এখন ধরেন এটা মানে হয়তো আপনার কম পড়ে যেতেও পারে। কিন্তু এরকম তো হাজার আছে স্টেটমেন্ট, তাই না? যে ডিজিটাল ব্যাংক বা ট্র্যাডিশনাল ব্যাংক কোনটার ফিউচার বেশি বা কোনটার সাস্টেইনেবিলিটি বেশি। এই টাইপের ফোকাস আসতে পারে না? তো আপনার কি থাকতে হবে ভাই? আপনি যে সবসময় ওই যে কমন প্যাটার্ন অনুযায়ী যে কি মানে বানায় সরি বসায় লিখতে পারবেন ইটস নট লাইক দ্যাট। আপনাকে নিজে থেকে কনস্ট্রাক্ট করা শিখতে হবে। সুতরাং আপনার মধ্যে যে জিনিসটা আগে বেশি জরুরি সেটা হচ্ছে যে ভাই আগে আসলে জিনিসটা বোঝা। আর্গুমেন্টেড রাইটিং জিনিসটা আসলে কি? আই রিপিট আর্গুমেন্টেটিভ রাইটিং জিনিসটা কি সেটা বুঝতে হবে। এইজন্য আমি কিন্তু একটা ওই থাইল্যান্ড কম্বোডের একটা এক্সাম্পল দিলাম। ট্রাম্পকে কি করলাম আমি? মেডিয়েটর বানালাম। বুঝতে পেরেছেন? কেন? আপনারাও যেন কি এক্সাম হলে যেন এরকম কিছু একটা লিখে আসতে পারেন। ওকে? কনফার্ট আমি ভাই ফেসবুকে সার্চ করলেও পাবেন বা কনফার্ট আমি ধরেন নেক্সট ক্লাসে দিয়ে দিব। ঠিক আছে? কিন্তু ওই যে আপনি কনফার্ম দিয়ে ১ ম্যাক্স পাস করতে পারবেন। কিন্তু ওই চাকরি পাবেন না।
ওকে। হ্যাঁ, হ্যাঁ। মানে আমি যেটা বলতেছি ভাই এটা সবগুলো আমি তো এখনো ক্লাস শুরু করি নাই। ঠিক আছে? তো শুরু করলে এখন দেখবেন যে কি ওকে। সো দেখেন এখন একটা জিনিস এটা একটু নোট করে রাখেন যে আপনার আর্গুমেন্ট রাইটিং এ আপনারা কি করবেন? একটু খাতায় জাস্ট শর্ট পয়েন্ট গুলো লিখে রাখেন। ১ম কথা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। আপনারা ভালো করে স্টেটমেন্টটা পড়বেন। মেক্সিমাম ক্ষেত্রে হয় কি আপনারা স্টেটমেন্টস গুলা পড়েন না ঠিকঠাক। এই জিনিসটা আল্টিমেটলি কিন্তু এসও ২২ পরীক্ষাতে হইছে। আমার কয়েকটা স্টুডেন্ট বুঝছেন? ঠিকঠাক মানে বলছে এক্সাম প্রেশারে তারা স্টেটমেন্ট ঠিকমতো না পড়ে কি করে দিয়ে আসছে ভাই মানে উল্টাপাল্টা লিখে দিয়ে আসছে। ঠিক আছে? উল্টাপাল্টা কেন লাগছে আমি ব্যাখ্যা দিব। আর খেয়াল করবেন আপনাকে কি বলা হয়েছে সেটা ইম্পোর্টেন্ট। মানে আপনি কি মানে ওই যে লাস্ট লাইনটা কি সেটা একটু ভালো করে দেখবেন। তারপর হচ্ছে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। লজিক মানে আইডিয়া মিনস হোয়াট এখানে? আইডিয়া মানে হচ্ছে লজিক। এই যে আপনি পক্ষে বিপক্ষে কাউন্টার দিবেন। ওখানে তো থাইল্যান্ড, কম্বোডিয়া, ট্রাম্প ৩ টা পক্ষ ছিল। কিন্তু এখানে তো আপনি থাইল্যান্ড, আপনি ট্রাম্প, আপনি কম্বোডিয়া। তার মানে ৩ টা রোলে কিন্তু আল্টিমেটলি আপনার নিজেকে প্লে করা লাগতেছে। বুঝতে পারতেছেন? তো সেই কারণে একজনের মাথা থেকে যেহেতু সব আইডিয়া বা সব লজিক আসা লাগতেছে, এজন্য একটু মানে সময় নিয়ে হলেও কি করবেন? আইডিয়া জেনারেট করবেন। তারপর হচ্ছে যে এক্সাম্পল এটা গুরুত্বপূর্ণ। যদি এক্সাম্পল যদি আনতে পারেন খুবই ভালো। ঠিক আছে? আর যদি একদমই না পারেন তাহলে তো আসলে কিছু করার নাই ব্যাড লাক। ঠিক আছে? কিন্তু চেষ্টা করবেন যে কি এক্সাম্পল আনার জন্য। বানায় বানা হলেও এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। ওকে? আর এখানে অনেকে আমাকে একটা কথা বলে যে, "ভাই আর্গুমেন্টেটিভ রাইটিং লেখার সময় আমার কি স্ট্রাকচার ইউস করা জরুরি কিনা?" উত্তর হচ্ছে না। স্ট্রাকচার মানে ওই যে আমি যে সেন্টেন্স এর স্ট্রাকচার গুলো শিখেছি। না ভাইয়া। আপনি ধরেন বেশি প্র্যাকটিস করতে আপনার হাতের মধ্যে না অটোমেটিক আরএসি আর অ্যাজেটিভ ক্লজ এর ইউস চলে আসবে। মানে এটা একদম মানে কোন একটা সেন্টেন্স লেখলে দেখবেন যে আপনি আরএসি বা ইয়া ছাড়া অ্যাজেটিভ ক্লজ ছাড়া লিখতে পারতেছেন না। এইটাই যথেষ্ট। মানে এখানে আসলে আপনার কি ওই একদম বেসিক লেভেলে যদি কি সেন্টেন্স ও লেখেন, ইট ডাজন্ট ম্যাটার। বুঝতে পারতেছেন? মানে এটা কোন সমস্যা হবে না। ক্লিয়ার আমার কথা? মানে এখানে সেন্টেন্স এর ইয়া দিয়ে খুব আপনার বিচলিত হবেন না যে, "ভাই আমি তো সব সিম্পল সেন্টেন্স লিখে যাচ্ছি। এখানে কি আমার নাম্বার কম আসবে কিনা?" উত্তর হচ্ছে না। এখানে সেন্টেন্স প্যাটার্ন থেকে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার লজিক গুলা, এক্সাম্পল গুলা। ক্লিয়ার? আর আপনি ওই স্টেটমেন্ট এর সাথে সামঞ্জস্য রেখে লিখতে পারতেছেন কিনা আপনার যুক্তিগুলা। কারণ এখানে তো আসলে অ্যাবসোলিউট অ্যান্সার বলে কিছু নাই। সো টিচার দেখবে যে আপনি কি ধরনের ইয়া দিচ্ছেন, লজিক দিচ্ছেন আর আপনি কি ধরনের কনক্লুশন টানতেছেন। দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট। আরেকটা জিনিস আমি সবসময় বলি প্রাসঙ্গিক। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া প্রাসঙ্গিক আসলে জিনিসটা কি? আমি যেমন একটা ইয়া বলল, শাহরিয়ার রাফি বলল যে এসোতে আচ্ছা দেখেন তো একটা জিনিস প্রাসঙ্গিকতা আমি একটু জিনিসটা আপনাদেরকে বুঝাই। সবাই একটু এখানে ডেটটা খেয়াল করেন। আমি আপনাদেরকে তো পেপার পড়তে বলি কিন্তু ওই সময় তো আপনারা আমার সাথে ছিলেন না। ২ একজন তো ছিলেন তখন হয়তো তারা খেয়াল করে দেখেন তো এই জিনিসটা ডেটটা খেয়াল করছেন? ২৯ এপ্রিলে একটা নিউজ আসলো যে বুয়েট ডিজাইনস নিউ রিকশা টু রান অন ঢাকা স্ট্রিটস। খেয়াল করছেন এটা? এটা আসছে ২৯ এপ্রিল ২০২৫। খেয়াল করে দেখেন, আমি যে বলেছিলাম আপনাদেরকে, মনে আছে? আপনারা যারা আমার সাথে কয়েকদিন ধরে আছেন, তারা কিন্তু জানেন যে এই ধরনের ইয়ে আসলে আমরা সাধারণত কি আর ভিতরে পড়ি না। আমরা এট ম্যাক্স যেটা করি, হেডলাইনটা পড়ি, হেডলাইনটা একটু বুঝার চেষ্টা করি। তারপরে এই যে একটা যে ইয়া ছিল আমাদের, ফিগার ছিল, ফিগারের যে নিচে একটা ডেসক্রিপশন থাকে, যদিও আমার এটা আনতে পারিনি আমি। এই ডেসক্রিপশনটা আমরা পড়ি, রাইট? অ্যাকচুয়ালি এটাই যথেষ্ট। আর কিছু না। ঠিক আছে? এখন ধরেন আপনারা ২৯ এপ্রিলে একটু ফিরে যান। নিজেরা একটু ২৯ এপ্রিলে চলে যান। ধরেন আপনি ২৯ এপ্রিলে এটা কিন্তু ১ম আলোর। ঠিক আছে? যদিও ১ম আলো ইংলিশ ভার্সন, কিন্তু ১ম আলো বাংলাতেও এটা এসেছিল। ঠিক আছে? সো ধরেন আপনারা ২৯ এপ্রিলে একটা পেপার পড়তেছেন। তো পেপার পড়ার সময় কি আপনি দেখলেন যে বুয়েট ডিজাইনস নিউ অটো এটা। ঠিক আছে? বুয়েট একটা কি করল? অটোরিকশা নতুন করে কি করল? মডিফাই করল। ঠিক আছে? ওকে, আপনার মাথায় এটা কিন্তু খুব ভালো করে হিট করবেও না। পরে যেহেতু এটা আমাদের কি একটা ওই যে ডিব্বারা যেহেতু আমাদের কি এটা নিয়ে ট্রল করে। আমাদের বলতে এই যে ইঞ্জিনিয়ার। আচ্ছা এখানে বুয়েট মানে কিন্তু আবার ভাই কুয়েট-টুয়েট, চুয়েট ওনারা কিন্তু আবার মাইন্ড খায় না। ঠিক আছে? আমরা সাধারণত বুয়েট বলতে কিন্তু আমরা সাধারণত মানে ইন জেনারেল আমরা এদেরকে লিডার হিসেবে ধরলে ধরেন যত ইঞ্জিনিয়ার আছে সবার লিডার হিসেবে আমরা বুয়েটকে সাধারণত কি করি? কনসিডার করি। সো বুয়েট ডাজন্ট মিন অনলি বুয়েট। কিন্তু বুয়েট কিন্তু ইট কভারস অল দ্যা ইঞ্জিনিয়ার্স। ওকে? তো হোয়াটএভার আমরা ওইসব ইয়াতে না যাই। সো এটা জাস্ট ফান পারপাস এ বলা। সো এইটা কেন বলা? দেখেন তো জিনিসটা, প্রাসঙ্গিকতা জিনিসটা কিন্তু এখান থেকেই পাবেন। আমাদের আর্গুমেন্ট আবিদ রাইট। দেখেন, এইটা দেখেন ভাইয়া। আমাদের আর্গুমেন্ট রাইটিং ৮ এসেছিল জুন মাসে। ২০ জুন ২০২৫ এ সিনোভিসা রিটেন পরীক্ষাটা হয়েছিল। সেখানে একটা আর্গুমেন্টেটিভ রাইটিং ৮ এসেছিল। শুড অটো রিকশাস বি ব্যান্ড ফ্রম মেজর স্ট্রিটস অফ ঢাকা? ঠিক আছে? হোয়াই অর হোয়াই নট? মানে আমাদের এটা ছিল স্টেটমেন্ট। ঠিক আছে? স্টেটমেন্ট একটা কোয়েশ্চেন আকারে ছিল। আর সে নিচে ইয়া ছিল আমাদের লেস বা টেইল ছিল। টেইলটা কি ছিল আমাদের? why or why not? তার মানে বুঝতে পারতেছেন? আপনাকে হয় পক্ষে কি করতে হবে?
লাস্টে কনক্লুশন করতে হবে, অথবা বিপক্ষে কি করতে হবে, কনক্লুশন টানতে হবে, মানে একটা কনক্লুশন মানে একটা নেগোসিয়েশন। ওকে, এখানে দুই পক্ষেরই কি থাকবে, পয়েন্ট থাকবে, তাই না ভাইয়া? সো এই যে যেটা বলো, নিভু যেটা বললো যে দুই পক্ষের কথা লিখে এসেছি, দ্যাট ওয়াজ কারেক্ট। ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি উচিত। মানে আপনার তো বোথ সাইডেরই কি করতে হবে, আর্গুমেন্টেটিভ। আর্গুমেন্ট মিনস হোয়াট, এখানে তো দুইটা সাইড থাকবে, তাই না? সো এখানে দুইটা সাইড এনে তারপর আপনি একটা কনক্লুশন যে টানতেছেন। এবং হ্যাঁ, আপনার কনক্লুশনের মধ্যেও কিন্তু কি থাকতে হবে, লজিক দিতে হবে যে ওয়াই ইউ স্ট্যান্ড ফর দ্যাট। ওকে, আপনি কেন সেই যুক্তির পক্ষে আছেন সেটার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ লজিক্যাল যুক্তি দিতে হবে। ওকে, ফাইন। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন ভাইয়া, এটার উত্তর এখন আমি কি বলছি যে আর্গুমেন্টেড রাইটিং এর উত্তর কি অ্যাবসলিউট কিছু, মানে এমন তো না যে এটা উত্তর আগে থেকে হ্যাঁ আছে যে হ্যাঁ এটা আসলে ব্যান করতে হবে বা এটা ব্যান করা যাবে না, এরকম কোনো স্পেসিফিক উত্তর নাই। তার মানে যেহেতু এটার স্পেসিফিক উত্তর নাই, আপনাকে অ্যান্সার করতে হবে কিসের উপর বেস করে, এই স্টেটমেন্টের উপর বেস করে। ওকে, সরি, যেটা বলছিলাম, যুক্তি কেন পছন্দ হবে না? আপনি কি অযৌক্তিক কথাবার্তা বলবেন? অবশ্যই আপনার যুক্তি পছন্দ হতে হবে। আচ্ছা, এবার একটু আমরা আবার আসি। তো আমাদের মাথায় রাখবেন, এখন আমরা কিন্তু পড়ালেখায় চলে আসতেছি, ঠিক আছে? আর্গুমেন্ট রাইটিং এর যে কয়টা টাস্ক আছে, মানে স্টেপ বাই স্টেপ লেখার যে প্রসিডিউর গুলার আমরা প্রথম অর্ধেক আজকে আমরা ইলাবোরেটলি আলোচনা করব। সব পুরোটাই আমরা জানাবো, কিন্তু বাকি অর্ধেক মানে লাস্ট হাফ আপনারা নিজের একটু চিন্তা করবেন, এবং কালকে ক্লাসে আমি লাস্ট পার্টটা দেখাবো, ঠিক আছে? সো দেখি আমরা ফার্স্ট পার্টটা। আমি বলবো ভাইয়া এটা, আচ্ছা একজন প্রশ্ন করেছে, এটা উত্তরটা আমি লাস্টে দিচ্ছি, যে কখন একদম অ্যাবসলিউট ওয়ান সাইডেড হবে, আবার কখন আমার কি হবে, বোথ সাইডকে ব্লেন্ড করে আমি আনসার দেবো, এটা বলবো আমি। ফার্স্ট ট্যাক্স দেখেন, সবসময় থাকবে আর্গুমেন্টারি রাইটিং এ আপনার যে কাজটা করতে হবে, একটা স্টেটমেন্টে থাকবে না, স্টেটমেন্ট থেকে আমার কি ওয়ার্ডস গুলা আইডেন্টিফাই করতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই জরুরি ভাইয়া, কি ওয়ার্ড অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। আর মাথায় রাখতে হবে যে থিমটা, থিমটা কিসের উপর সেটা আমার কি করতে হবে, আগে থেকে আইডেন্টিফাই করতে হবে। তো আমার এখানে থিমটা হচ্ছে কি, অটো রিক্সা ব্যান, তাই না? মানে আমার মেইন যে ইয়ারটা, অটো রিক্সা ব্যান। আচ্ছা, আর আমার কিওয়ার্ডটা কি কি, কিওয়ার্ড গুলো এখন আমার কি করতে হবে, হ্যাঁ অ্যানালাইসিস করতে হবে, তাই না? সো দেখেন তো, আপনারা যদি কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করেন আমার সাথে দেখেন তো কি কি কিওয়ার্ড পান আপনারা, মানে যে স্টেটমেন্টটা ছিল, এই যে এটা, শুড অটো রিকশাস, অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম ছিল, মানে শুড অটো রিকশাস বি ব্যান্ড ফ্রম মেজর স্ট্রিটস অফ ঢাকা, এরকম ছিল, ঠিক আছে? মানে রোডস এর জায়গায় স্ট্রিট ছিল, হোয়াটএভার, আমি আই ডোন্ট থিংক এটা খুব একটা সমস্যা হবে না। আর এটা প্লুরাল ছিল, এখানে একটা মাঝখানে হাইফেন ছিল, আমার টাইপিং মিস্টেকের কারণে এগুলো আসলে হয় নাই। যাক, এগুলো মেজর কোনো চেঞ্জেস আনবে না মিনিং এ। তাহলে এখানে আমার, আপনারা একটু কি করেন, এখন আমার সাথে সাথে কিওয়ার্ড গুলো অ্যানালাইসিস করতে করতে হবে আপনাকে, মানে কি কি কিওয়ার্ড আছে এখানে দেখেন তো। আপনারা কি এর বাইরে কোনো কিওয়ার্ড কেউ পেয়েছেন? একটা হচ্ছে অটোরিকশা, ঠিক আছে, অটোরিকশা ব্যান্ড, যেটা অ্যাকচুয়ালি কি মূল থিমটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর একটা হচ্ছে ঢাকা, হোল বাংলাদেশ কিন্তু বলা নাই। এর বাইরে কেউ কি কোনো, এর বাইরে একটু সবাই আমরা এখানে একটু ইয়া করব, মানে একটু পার্টিসিপেট করব, কারণ আমাদের জানা প্রয়োজন আসলে যে কার মাথায় কি ধরনের আইডিয়া আসতেছে। এর বাইরে কারো কি কোনো ধরনের কিওয়ার্ড এসেছে, মানে আমারটার সাথে আমি যে হলুদগুলো দিয়েছি এর বাইরে কেউ কি কোনো কিছু এক্সট্রা অ্যাড করবেন? হুম, চমৎকার, এই তো আপনাদের ম্যাক্সিমাম মাথায় চলে এসেছে, রাইট ভাইয়া। অনেকে এই জিনিসটা ওভারলুক করে ফেলছে। আমরা ওই এখন তো ধরেন আমি আপনাদের একটা সিঙ্গেল টপিক পড়াচ্ছি, ঠিক আছে? আপনারা ফ্রেশ মাইন্ডে বসছেন ক্লাস করতে। কিন্তু এক্সাম হলে তো আপনার ২ ঘন্টার এক্সাম। এখানে ম্যাথ থাকবে, বাংলা থাকবে, জিকে থাকবে, অনেক কিছু থাকবে, রাইট? তখন আপনি আর্গুমেন্ট রাইটিং এ লিখতে আসবেন। তখন আপনার চোখের মধ্যে এটাই পড়বে যে অটোরিকশা ব্যান ঢাকা। এবং আল্টিমেটলি কিন্তু এটাই হয়েছে মেক্সিমার সাথে। কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু বাদ গিয়েছে। এটা কোনটা? এই মেজর রোডস। কেন এটা ইম্পোর্টেন্ট আমি এখন বলছি দেখেন। তাহলে আমি কি বলছিলাম যে আমাদের ফার্স্ট ইয়েটা হবে কি, কিওয়ার্ডটা আর থিমটা কি করে ফেলা বুঝে নেয়া, ঠিক আছে? কিওয়ার্ড গুলো আমরা কি মার্ক করে নিব, এই যে দেখেন আমি যেটা মার্ক করছি, এইটার উপর বেস করে, মানে আপনি যদি এইটাকে ফোকাস করেন তাহলে আপনার উত্তর হ্যাঁ হওয়াটা খুবই স্বাভাবিক। আপনি কিন্তু এখানে পুরা অটো রিক্সাকে কিন্তু কি করছেন না ভাইয়া, ঢাকা থেকে ব্যান করছেন না, খেয়াল করেন আমার কথাটা। ইউ আর জাস্ট ব্যানিং দ্য অটো রিক্সাস ফ্রম দ্য মেজর স্ট্রিটস, নট ফ্রম অল অফ দ্য স্ট্রিটস অর অল অফ দ্য রোডস, জাস্ট ফ্রম দ্য মেজর রোডস। বুঝতে পারতেছেন? দ্যাট মিনস সিলেক্টিভ রোডস অর সাম পোর্শনস, ঠিক আছে? ক্লিয়ার? সো এই জিনিসটাকে যদি আপনি কি করতে পারেন, হাইলাইট করতে পারেন, কি বলতেছে বুঝতে পারতেছেন? এই লাইনটাকে যদি আপনি হাইলাইট করতে পারেন তাহলে ওকে ব্যান না করার পক্ষে যে যুক্তিগুলো আছে সবগুলো যুক্তি কিন্তু কি হয়ে যায়, ভয়েড হয়ে যায়, বুঝতে পারছেন? বাতিল হয়ে যায়।
তখন আপনি একটা ওয়ান সাইডেড কি করতে পারেন কনক্লুশন ইউ ক্যান ড্র, ইয়েস অটো রিক্সা শুড বি ব্যান্ড ফ্রম মেজর স্ট্রিটস অফ ঢাকা। ক্লিয়ার? বুঝতে পারতেছেন ভাইয়া? এই যে, তো এই জন্যই আমি আপনাদেরকে বলি যে কমন ফরম্যাট, কমন টেমপ্লেট আপনাদেরকে আলটিমেটলি এই জিনিসটা মানে এই যে আপনারা বলছেন না যে অ্যান্সার কি ওয়ান সাইডেড হবে নাকি বোথ সাইডেড, দেখেন আমি কিন্তু বলবো যে বোথ সাইডেড কিন্তু আপনাকে লিখতে হবে, কিন্তু হ্যাঁ আপনি তখন লিখবেন যে কি, তবে হ্যাঁ এইটার বিপক্ষেও কিন্তু আবার কি, তখন আপনি যদি মনে করেন যে না আপনি আসলে ঢাকা থেকে মানে যদি আপনার চিন্তা হয় যে না আপনি ধরেন অটো রিক্সাতে চড়ে অভ্যস্ত, ঠিক আছে, আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে এবং ইউ ডোন্ট পার্সোনালি ওয়ান্ট টু ব্যান অটো রিক্সাস, ওকে, সো ইন দ্যাট কেস আপনার কিন্তু যুক্তি দিতে হবে, তখন এই জিনিসটাকে অফসেট করে দিতে হবে মেজর রোডস। বুঝতে পারতেছেন? মানে এই জিনিসটাকে আপনার কি করতে হবে? লেখার মধ্যে খুব বেশি আনবেন না। ক্লিয়ার? এই টোটাল ডিপেন্ডস অন ইউ যে আপনি কি আসলে ব্যান করতে চান নাকি চান না। সো যুক্তি থাকবে, যুক্তির এক যুক্তি আরেক যুক্তি কি করবে ভাইয়া? ওভার পাওয়ার করবে। ঠিক আছে? তো আলটিমেটলি দ্যাট উইল বি উইনার। সো ওই লাইনটাকে আপনার কি ওই পয়েন্টটাকে আপনার কি করা লাগবে ভাইয়া? ফাইনাল কনক্লুশনে আনা লাগবে। আপনাকে একটা মানে আমাকে রাফলি একটা বলেন যে আপনার আসলে আর্গুমেন্ট রাইটিংটা কি ধরতে পারছেন? এই যে আমি যে শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আর্গুমেন্ট রাইটিং এ বেসিক্যালি এই জিনিসটা থাকে। ইন্ট্রোডাক্টরি পার্ট, ঠিক আছে? ২ টা বিবদমান পার্ট আর হচ্ছে লাস্টে একটা নেগোসিয়েশন বা কনক্লুশন। আপনাকে এখন মোটামুটি উপনীত হইতে পেরেছেন যে আসলে একটা আর্গুমেন্ট রাইটিং এ কি থাকা উচিত গাইস? হ্যাঁ? মানে এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট। জাস্ট একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, মৌলিক ধারণা যে একটা আর্গুমেন্ট রাইটিং কি হয়। একটা স্টেটমেন্ট থাকে যেটাতে আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট কি করি ভাইয়া রেডি করি। তারপর আমাদের কি থাকবে পক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি এবং লাস্টে ইউর ডিসিশন দ্যাট উইল বি কনসিডারড অ্যাজ কনক্লুশন। এবং আপনার ডিসিশনটা যে স্পেসিফিক ইয়াকে কি প্রপোজিশন মানে পক্ষের সব লজিককে কি করতে উপর বেস করে হতে পারে। ইটস অলসো ওকে। আবার আপনি সব মানে অপোজিটে যে ধারণাগুলো দিচ্ছেন সেটার উপর বেস করে আপনি কনক্লুশন আনতে পারেন, দ্যাট উইল বি অলসো ওকে। আপনি এই দুইটা ব্ল্যান্ড কেও কি করতে পারেন মানে দুইটাকে একটা কমন পয়েন্টে এনে একটা নেগোসিয়েশন টাইপ একটা রেজাল্ট এনে সেটাকে আপনি কনক্লুশনে ড্র করতে পারেন। তার মানে এই পার্টটাতে খেয়াল করে দেখেন এই পার্টটাতে আপনার একটা ফ্রিডম আছে। ক্লিয়ার? এবং এইটা এই যে বললাম না এটা কিসের উপর নির্ভর করবে, ইট উইল টোটালি ডিপেন্ড অন দ্য কনটেক্সট। এই যে আমি একটা জিনিস বললাম যে একটা কনটেক্সট একটা কিওয়ার্ড আপনার অ্যান্সারকে মানে জাস্টিফাই করতে মোর দেন ইনাফ। কারণ আপনি তো বলে দিবেন যে আপনি তো সব স্ট্রিট থেকে কি করছেন না ব্যান করছেন না টু রিডিউস দ্য ট্রাফিক জ্যামস, টু রিডিউস দ্য নাম্বার অফ অর দ্য রেটস অফ ট্রাফিক রোড অ্যাক্সিডেন্টস, ইউ আর ব্যানিং অটো রিক্সাস ফ্রম দ্য মেজর স্ট্রিটস অনলি। ক্লিয়ার? বুঝতে পারছেন? কোন পক্ষে স্ট্যান্ড না এখন দেখেন আচ্ছা একটা কথা বলে এই যে এই কথাটা কিন্তু আমি জানি না কারা কারা যে ইয়ার কথা মনে করতে পারেন। এটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আ আচ্ছা আমাদের দেশের ১ম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? কেউ বলতে পারবেন? আমাদের দেশের ১ম মহিলা প্রধানমন্ত্রী was the first lady prime minister in our country. হ্যাঁ, রাইট। BK জেট। ওহ মাই গুডনেস! ইয়েস, ইয়েস। ভাই এই আমাদের একটা ফ্রেন্ড আমি একটা জাস্ট একটু মজা করি, ঠিক আছে? আমাদের একটা ফ্রেন্ড সে খুবই ট্যালেন্টেড ছিল, খুবই মেধাবী, ঠিক আছে? তো জাফর ইকবালের 'বেজি' নামে একটা বই আছে। কেউ কি পড়েছেন? 'বেজি' আমি একটু ক্লাসের মাঝখানে একটু গল্প করি। হয়তো এটা অনেকের কাছে একটু পেইন বা বোরিং লাগতে পারে। কিন্তু আমার মনে হয় একটু করা উচিত। তাহলে একটু ওই যে আসলে আমরা টানা বেশিক্ষণ মনোযোগ রাখতে পারি না। আপনারা জানেন কিনা জানি না। মানে আমি যদি কন্টিনিউয়াস ক্লাস করাই যায় অনেকে মানে মনোযোগ রাখতে কষ্ট পাবে। সো একটু গল্প করলে সে একটু হয়তো কি একটু রিল্যাক্স ফিল করবে। তো আপনারা অনেকেই মনে হয় পড়েছেন। এই 'বেজি' বইটা পড়েছেন বা জানেন বা যারা জাফর ইকবালের টুকটাক আসলে উনার এগুলো মৌলিক বই না, এটা সত্য কথা। উনিও কোন না কোন ছায়ামণ্ডলে লিখতো, হোয়াটএভার সেটা আমাদের মেইন কনসার্ন না। তো একজন লিখেছে বেগম জিয়া। ঠিক আছে? কোন একটা এরকম স্যার একটা কোয়েশ্চেন করেছিল আমাদের কলেজে। তো সে বলেছে 'বেজি'। মানে তার আনসারটা ছিল এরকম 'বেজি'। সো বুঝতে পারতেছেন তখন মানে যারা একটু ছাত্রদল বা বিএনপি পন্থী তারা তো সেই গালিগালাজ আমাদের ফ্রেন্ডটাকে। বাট হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে? মানে হোয়াটএভার এটা হিসেবে বললাম। গোপালি, গোলাপি যাই বলেন। সো আমাদের ১ম প্রধানমন্ত্রী কি আচ্ছা লেডি প্রধানমন্ত্রীর কথা কেন আসলো? আমি তো এটাও ভুলে গেলাম। একটু আমাকে মনে করে দিবেন? ও আচ্ছা হ্যাঁ, হ্যাঁ মনে আসছে। কেন আসছে? কারণ একজন আমাকে প্রশ্ন করেছে যে, "ভাইয়া কোন পক্ষে স্ট্যান্ড না করলে?" সো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা আছে, উক্তি আছে। উক্তিটা কেউ মনে বলতে পারবেন কি? একটা বিখ্যাত উক্তি আছে এই পক্ষে বিপক্ষে নিয়ে। ক্যান এনিওয়ান হেল্প মি? খুবই বিখ্যাত একটা উক্তি আছে উনার। ঠিক আছে? এই উক্তিটার জন্য উনাকে অনেক ক্রিটিসাইজ ও করা হয়েছে। বাট টু মি ইটস obviously ট্রু।
কেউ কি বলতে পারবেন? রাইট, উইলিয়াম শেক্সপিয়ার। চমৎকার ভাই, আপনার তো ভাই আউট নলেজ অসাধারণ। শিশু আর পাগল বাদে কেউই নিউট্রাল নয়। তার মানে কোনো একটা ধরেন পিক পয়েন্টে আসলে কেউ নিউট্রাল থাকতে পারে না। বুঝতে পেরেছেন? আপনি নন পলিটিক্যাল হতে পারেন, কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন আপনি ভোট দিতে যান তখন কি আপনি নিউট্রাল থাকেন? তখন আপনার কিন্তু স্পেসিফিক একটা প্রার্থীকে কিন্তু কি করতে হয়, চুজ করে ভোট দিতে হয়। সো ওই আপনাদের না না না, ওই নাম মুছে দেবো এটা না। যেটা অলরেডি উইলিয়াম শেক্সপিয়ার বলেছে, শিশু আর পাগল বাদে এই দুনিয়াতে কেউই নিরপেক্ষ নয়। And যেহেতু আপনি শিশুও না, আপনি অলরেডি কি একটা গ্রাজুয়েট, দ্যাট মিনস ইউ আর নট শিশু। আর আপনি পাগলও না, সুস্থ, কারণ সুস্থ মানুষ দেখে আপনি কিন্তু চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করতেছেন, ঠিক আছে? সুতরাং আপনাকে এখানে কি থাকা যাবে না, নিউট্রাল থাকা যাবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? অনিরুদ্ধ বসুরও ভালো সাউন্ড ইয়া আছে, সাউন্ড আউট নলেজ গুলো আছে। সো হোয়াট এভার, সো বেগম খালেদার কথাটা এই জন্যই বললাম যে একজনকে কোয়েশ্চেন করেছেন যে ভাইয়া আহ, কি যদি আমি কোনো পয়েন্টে কি করি না করি, মানে কোনো পয়েন্টে যদি স্ট্যান্ড না করি, তাহলে হয় আপনি শিশু নয় আপনি পাগল। তো এটা আমার ভার্ডিক না, এটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর উক্তি। হোয়াট এভার, আমরা পড়ালেখা চলে আসি, ঠিক আছে? অনেক ফান হইলো। কেউ আমাকে আবার ভাই এটা নিয়ে আবার পরে আমাকে কট খাই দেন, রেকর্ড ক্লাস হচ্ছে আবার, ঠিক আছে? কেউ আবার পরে যে আমাকে কট খাই দেন যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছি, সরি এটা মুখে ইয়া করে দিলাম। কেউ আবার বুঝে না বুঝে, ঠিক আছে? কেউ আবার ভাই ক্লাস অর্ধেক রেকর্ড করে ইয়া করে ফেসবুকে ভাইরাল করে দেন না, ঠিক আছে? এমনিতে ভাই দিন দুনিয়ার অবস্থা খারাপ হয়, কখন আমাকে গুম টুম করে ফেলে ভাই, গড নোস, ঠিক আছে? ওকে, আসি। উম, এখন দেখেন এই জিনিসটা একটু দেখেন। তো আমাদের স্টেটমেন্ট ছিল শুড অটোরিকশাস বি ব্যান ফ্রম মেজর স্ট্রিটস অফ ঢাকা। সো আপনি যদি পক্ষে লিখতে চান যে ইয়েস আপনি ব্যান করতে চান, ঠিক আছে, তাহলে ব্যান করার জন্য ওই যে একটা কিওয়ার্ডে যথেষ্ট, অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ডে যথেষ্ট। সেটা হচ্ছে কি, মেজর রোডস। মেজর রোডস থেকে আপনি ব্যান করতে চান, অন্য জায়গায় আপনি কি রাখতে চাচ্ছেন, এটা মানে অ্যাভেলেবল রাখতে চাচ্ছেন। সো ওকে ব্যান না করার যে যুক্তিগুলা, এই যুক্তিগুলো কিন্তু এখানেই খণ্ডন হয়ে যাচ্ছে। কারণ মেজর রোডস হচ্ছে কি, আপনার ঢাকা হচ্ছে কি ক্যাপিটাল। খেয়াল করে দেখেন আমার লজিকগুলো দেখেন। ঢাকা হচ্ছে ক্যাপিটাল, এটার মেজর রোডগুলোর উপর কে কে ডিপেন্ড করে ভাই? এটার মেজর রোডগুলোর উপর আমাদের ইকোনমি ডিপেন্ড করে, আমাদের হেলথ সিস্টেম ডিপেন্ড করে, রাইট? কারণ মেজর রোড রেফার্স টু হোয়াট, আবার বলতেছি, মেজর রোড রেফার্স টু দ্য রোড দ্যাট লিডস টু হসপিটাল, রাইট? সো আমাদের হেলথ সিস্টেমটা কিন্তু কি মেজর উপর ডিপেন্ডেন্ট, আমাদের ইকোনমি কিন্তু কি মেজর রোডের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? আমাদের এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি, এগুলো তো আমাদের কি মেজর রোডস, তাই না? তো আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু কি এই মেজর রোডের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং এই মেজর রোডে আমি কি করব, আমরা অটো রিক্সা রাখবো না। সো দ্যাট ইজ ফাইন। বুঝতে পারতেছেন? সো আপনাকে এই পয়েন্টটা হাইলাইট করা লাগবে। আর না, আপনি যদি কি ব্রড সেন্সে যে না আপনি হোল ঢাকাকে রিভলভ করে যদি আপনি কি ফোকাস রাইটিংটা সাজান, সেক্ষেত্রে আপনি তাকে কি করতে পারেন, ওই যে ইয়া ব্যান না করার পক্ষেও কি যথেষ্ট যুক্তি দিতে পারেন। ওই যে এক্সাম্পল কি হতে পারে, ওই যে বুয়েটের ইয়াটা, আমি একটু আগে যে একটা পেপার কাটিং দেখিয়েছিলাম, জিনিসটা এটা তো আপনারা পড়েছেন, রাইট? মানে এটা পড়েছেন মানে কি, ওই সময়টা যদি আপনি একদম রেগুলার পেপার পড়তেন অবশ্যই আপনারা এটা জানতেন। এখন না জানেন, ঠিক আছে? কিন্তু এই যে এখন যে আপনার রেগুলার পেপার, আমি আপনাদেরকে বলতেছি যে ভাই এই পেপার পড়েন, পেপার পড়েন, ঠিক আছে? এখন কিন্তু আপনারা যে কোনো কিছু হলে আপনার মাথায় কিন্তু অ্যাটলিস্ট আছে, তাই না? এক্সাম হলে কিন্তু ইয়া করতে পারবেন, স্মরণ করতে পারবেন যে না এই রিলেটেড একটা কিছু একটা হেডলাইন আমি পড়েছি। বুঝতে পারতেছেন? তখন আপনি এইটার ওই যে বিপক্ষে মানে ব্যান করা উচিত না, তখন আপনি সুন্দর করে এক্সাম্পল হিসেবে এটাকে টানতে পারবেন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? অনেক যুক্তি আছে, আচ্ছা এবার আমি আসতেছি। সুতরাং আপনারা কিন্তু মোটামুটি বুঝে গেছেন যে আমরা আমাদের ফাইনাল টেকনিকটা কোন দিকে হবে, সেটা কিসের উপর বেস করব, সেটা কিসের উপর বেস করা হবে, সেটা কিন্তু আমাদের কি এই কিওয়ার্ড এবং থিম। সো আপনাকে যে কাজটা করতে হবে, স্টেটমেন্ট বারবার বারবার ভালো করে পড়তে হবে ঠান্ডা মাথায়, তাড়াহুড়া করে না। এবং বিশেষ করে অনেকেই কয়েকটি স্টুডেন্ট, মানে আমার কয়েকটি স্টুডেন্ট, আমার যে আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম, এই ডাটাটা আমার 51 কি 52 জন স্টুডেন্ট অনলাইন বেস থেকে চান্স পেয়েছিল সিনিয়র অফিসার। একজন ভাইবা দেয় নাই, সে পরবর্তী এনএসআই এডি হয়েছে রিসেন্টলি। আর 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 আমার যে মানে অফলাইন বেঁচে যে আমি যে টুকটাক গাইড করে, ওখান থেকে 18-19 জন কিন্তু কি হয়েছে, এইভাবে মোট 70+ কিন্তু আমার সিনিয়র অফিসার হয়েছে, ঠিক আছে? সো এখন দেখেন, শুধু কি ওরা কি আমার স্টুডেন্ট ছিল, মানে যারা ফেল করছে ওরা কি আমার স্টুডেন্ট ছিল না? অবশ্যই ছিল। আমি তো আরো বেশি স্টুডেন্টকে গাইড করেছিলাম, আমার বেঁচে তো 400 300 এরকম স্টুডেন্ট ছিল, তাই না? সো হোয়াট হ্যাপেন টু দেম অ্যাকচুয়ালি, তারা যে কাজটা করেছে, তারা ওই এক্সাম প্রেসারে এই লাইনটা এই জায়গাটা হিট করতে ভুলে গেছে। তারা র্যান্ডমলি কিছু জিনিস লিখে দিয়ে এসেছে, নিজেরাই স্যাটিসফাই ছিল না।
ক্লুলেস ছিল আল্টিমেটলি। সুতরাং আপনাকে কি করতে হবে? স্টেটমেন্ট ভালো করে পড়তে হবে। এমন না যে তারা আর্গুমেন্টেড রাইটিং এর জন্য ফেইল করেছে। কিন্তু এটাও তাদের একটা ওয়ান অফ দ্যা রিজনস হোয়াই দে ফেইলড। বুঝতে পারছেন? ওকে। এই যে একজন বলেছে যে মেজর রোডস খেয়াল না করে দিয়েছেন। সো আল্টিমেটলি উনি যেই লজিকে দেন না কেন, উনি হয়তো কি করছেন? এই জিনিসটা মিস করে গিয়েছেন। ঠিক আছে? এবং আল্টিমেটলি হি ফেইলড, হি কুডন্ট মেক ইট এবং দ্যাটস উনি কিন্তু আমার ক্লাস করতেছে সাদমান সাকিব। উনি যদি সিনিয়র হইতো তাহলে হয়তো এখন ক্লাস করত না, তাই না? সো হোয়াটএভার সাদমান সাকিব করে নিয়েন না, মানে পার্সোনাল নিয়েন না। ঠিক আছে? যে আমি এগুলো বলতেছি যেন আপনি নিজেকে আরো ইমপ্রুভ করতে পারেন। যে সিনিয়র হয়ে আমাকে দেখাই দিতে পারেন যে ভাই আপনি তো আমাকে বলছিলেন এবার আমি ঠিকই সিনিয়র হইলাম। সো এই টাইপের মেসেজ আমি আপনাদেরকে আসলে চাই। হোয়াটএভার। এখন দেখেন আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি। ঠিক আছে? সো এখন আমাদের লেখা এখন তো ভাইয়া বুঝলাম যে হ্যাঁ, কিভাবে ভাইয়া বলছে যে কিভাবে চিন্তা করতে হবে। এখন সবাই বুঝলে এখন আমাদের লেখার কাজ আসবে। ঠিক আছে? সো এই লেখার কাজে অর্ধেক ইনস্ট্রাকশন আমার থেকে পাবেন। আর বাকি হচ্ছে আপনি যে এই যে ক্লাস 1 থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ইংরেজি লেখাটা যে রপ্ত করছেন এইটা। ঠিক আছে? কারণ এখানে তো আমার খুব বেশি হেভি ইংরেজি ওয়ার্ড ইউস করার কোনো মানে নাই। খুব একটা প্রয়োজন নাই। আমার এখানে স্ট্রাকচার ইউস করা খুব একটা এসেনশিয়াল না। তাহলে এখানে জরুরি কি? এখানে জরুরি হচ্ছে যে ফ্ললেস গ্রামার। ফ্ললেস গ্রামার মানে নির্ভুল গ্রামার মেইনটেইন করে বজায় রেখে আপনাকে কি করতে হবে? ইংলিশ লেখাগুলো লিখে যেতে হবে। আপনি যেগুলো চিন্তা করেছেন এগুলোকে এখন আপনি কি করবেন? খাতায় তুলে ধরবেন। সো 2nd টাস্কটা কি? আমরা যখন কিওয়ার্ড এনালাইসিস করে ফেললাম, এখন আমাদের পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে আপনাকে একটা ইন্ট্রোডাকশন পার্ট লিখতে হবে। ইন্ট্রোডাকশন পার্টটা হবে আমাদের কিওয়ার্ডকে মোটামুটি টাচ করে যায় এরকম। ঠিক আছে? ক্লিয়ার? এবং থিমের উপর বেস করে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। আর যদি কোন টার্ম থাকে, যদি আমার এখানে টার্ম নাই, টার্ম মানে তো বুঝেন। অনেক সময় একটু ব্রড ক্যাটেগরিতে আসে। যদি টার্ম থাকে, টার্মটাকে একটু চেষ্টা করুন ডিফাইন করার, সংজ্ঞায়িত করার নিজের ভাষায়। মুখস্থ কোনো ডেফিনিশন না। মানে নিজে যেটা বুঝেন সেটা। যদি থাকে, ইফ দেয়ার ইস এনি। আরেকটা জিনিস দেখেন, সিগনিফিকেন্সটা আপনার কি করতে হবে ভাইয়া? দিতে হবে। প্রাসঙ্গিকতা বজায় রাখে। সিগনিফিকেন্স জিনিসটা কি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ঠিক আছে? ওকে? আর একটা জিনিস দেখেন ইন্ট্রোডাক্টরি পার্ট মানে আপনি যে ১ম যে প্যারাটা সেটা কখনোই হাফ পেজের বেশি হবে না। মানে অর্ধেক পৃষ্ঠার বেশি কখনোই যাবে না। নেভার এভার এটা মেইনটেইন করবেন। ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি পার্টটা বেশি বড় হবে না। ওকে। সো দেখেন আমাকে যদি বলা হতো যে ভাইয়া আপনি এই টপিকটার উপর একটা আর্গুমেন্টারি রাইটিং লেখেন। ওই যে শুড অটো রিকশাস বি প্যান্ড ফ্রম দ্য মেজর স্ট্রিটস অফ ঢাকা। তাহলে দেখেন তো আমি শুরু করলাম একদম ব্রড কিওয়ার্ডটা দিয়ে ঢাকা। ঠিক আছে? দেখেন ১ম লাইনে আমি কি করছি? ঢাকা দিয়ে আমি আমার কনটেক্সট শুরু করেছি। ঢাকা ইস ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? একদম বেসিক সেন্টেন্স আপনার ছোটবেলা থেকে হয়তো এই লাইনগুলো পড়ে আসছেন। ঠিক আছে? তারপর কি লিখেছি দেখেন? তারপর আমরা সরাসরি আরেকটা কিওয়ার্ডকে টাচ করে ফেলেছি অটো রিকশাস। অ্যান্ড অটো রিকশাস অন মেজর রোডস এখানে একটা জিনিস হয়তো দেয়া দরকার ছিল অফ ঢাকা। মেজর রোডস অফ ঢাকা। ডি টা ক্যাপিটাল লেটার হবে যেহেতু আমাদের এটা সিটির নাম। মেজর রোডস অফ ঢাকা often lead to huge traffic jams. ওকে? বুঝতে পারতেছেন কি জিনিসটা? তাহলে ২ টা কিওয়ার্ডকে কিন্তু আমি কি করে ফেলেছি ভাইয়া? টাচ করে আমার লেখাটা শুরু করে দিয়েছি। তারপরে আমি কিন্তু দেখেন সরাসরি কোথায় সিগনিফিকেন্স বা আমার প্রাসঙ্গিকতায় চলে আসতেছি। উল্টাপাল্টা ভুজুং-বাজুং না লিখে। আমি সরাসরি লেখায় চলে আসলাম। কি লিখলাম? যে ওভার স্পিড অ্যান্ড inefficient braking system often disrupt the flow of faster vehicles causing traffic jam and sometimes road accident. বুঝতে পারতেছেন? এই ওভার স্পিড মানে আমরা তো জানি অটো রিকশার মেইন সমস্যাগুলা কি, কি? মানে যে স্পিডটা ও কন্ট্রোল করতে পারে না ওভার স্পিড। আরেকটা হচ্ছে কি? inefficient braking system. এগুলো তো আমাদের অন্যান্য যে কি ভেহিকল গুলো আছে ওগুলাকে কি করে আমার সমস্যা ইয়ে করে আর তখন আমাদের কি রোড অ্যাক্সিডেন্টও কি হতে পারে। সো এরপর লাইনটা দেখেন। This has led many to argue that banning them could improve traffic conditions and reduce accidents. খেয়াল করে দেখছেন? এই কারণগুলাই কি করেছে? অনেকজন তর্ক করে যে তাদেরকে যদি ব্যান করা হয় তাহলে কি হতে পারে? Could improve traffic conditions and reduce accidents. খেয়াল করে দেখেন, এই যে ব্যান করা হবে নাকি হবে না, এই মেইন ২ টা কারণ কিন্তু আমি নিয়ে আসছি। অ্যাক্সিডেন্ট আর হচ্ছে কি ট্রাফিক জ্যাম। বুঝতে পারতেছেন কি জিনিসটা? একদম সরাসরি কাজে কথা চলে আসছি। আর এটা নিয়ে যে একটা তর্ক আছে বা ইস্যু আছে এটা কিন্তু আমি লাস্ট লাইনে বলে দিয়েছি। তাহলে শুরু করছি কিভাবে দেখছেন? কিওয়ার্ড দিয়ে ঢাকা, অটোরিকশা ২ টাকে কোরিলেট করে কি করলাম? একটা সেন্টেন্স লিখলাম। তারপর একদম মেইন জিস্ট কথাবার্তা চলে আসছি যে অটোরিকশা ব্যানের ইস্যুটা কেন আসে? এই কারণে আসে ওভার স্পিড আর কি ইনএফিশিয়েন্ট ব্রেকিং সিস্টেম।
তারা বললো যে এই কারণে অনেকে বিতর্ক আছে কি ওদেরকে যদি আমরা কি করা হয়, তর্ক বিতর্ক আছে, ওদেরকে যদি ব্যান করা হয় তাহলে কি হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট কমতে পারে, ট্রাফিক কন্ডিশন বেটার হতে পারে। ওকে, বুঝতে পেরেছি আমরা। তো এরকম মানে বা এই লেখাগুলা তো এরকম আমার মাথায় ধরেন এটা আসবে, আপনার মাথায় কিছু একটা আসবে, রাইট? সো যেটাই আসুক মানে মোটামুটি কিন্তু এই ধাঁচের লেখাই আসবে। ক্লিয়ার? এই ঢাকা এবং অটোরিকশাকে কি করে মিলে একটা অবশ্যই এই লাইন, এই টাইপের লাইন কি আপনার মাথায় কি এসেছিল, বা আপনার যারা যারা এক্সামটা দিয়েছেন আমাকে একটু কাইন্ডলি একটু বলবেন কিভাবে শুরু করছেন লেখাটা, গাইস? জাস্ট মানে যারা এক্সাম দিয়েছেন ফেল করেছেন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, ফেল ইজ দ্য পিলার অফ সাকসেস, কিন্তু আপনারা যে লিখেছিলেন কি লিখেছিলেন কেউ যদি আমাদের একটু শেয়ার করেন। কয়েকজন তো এখানে বলেছিলেন কমন ফরম্যাট। আচ্ছা, কমন ফরম্যাট দিয়েছেন পুষ্পিতা, না কমন ফরম্যাট না। দ্য গিভেন টপিক ইজ এ টেবল। এই যে আমি যে লাস্টের লাইনটা দেখেন দেখেন দেখেন, এই যে পল্লব মন্ডল যেটা বলছে, পল্লব মন্ডল করছে কি যে কমন ফরম্যাটে পেয়েছিল দ্য গিভেন স্টেটমেন্ট ইজ এ ডিবেটেবল ওয়ান, রাইট? এই জিনিসটা কিন্তু দেখেন আমি সুন্দর করে লাস্টে তুলে দিয়েছি। This has led many to argue that banning them could improve traffic conditions and reduce accidents. এখন এই কনটেক্সটটা কোথা থেকে গেল সেটা কিন্তু আমি একদম সুন্দর করে একটা স্টোরি টেলিং এর মতো জাস্ট খেয়াল করেন। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি কাউকে গল্প একটা ঘটনা বলতেছেন, ঠিক আছে? তো ঘটনা বলার একটা প্রেক্ষাপট থাকে না, ধুম করে তো আপনি চলে আসতে পারেন না, তাই না? ধুম করে কি আপনি অটোরিকশা দিয়ে শুরু করবেন লেখা? উত্তর হচ্ছে অবশ্যই না। আমাকে কিওয়ার্ড দেখতে হবে না? কিওয়ার্ড দেখার পর আমি দেখলাম যে কি ওই যে মেজর সি ইয়া ছিল মেজর রোডস, তাহলে মেজর রোডস কার? ঢাকার। তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো যে ঢাকা দিয়ে শুরু করার। কমন সেন্স, রাইট? বুঝতে পারছেন? বা আপনারা একটা কাজ করতে পারেন যে ট্রাফিক জ্যাম দিয়ে কি করতে পারেন, শুরু করতে পারেন, ঠিক আছে, বা রোড অ্যাক্সিডেন্ট শুরু করতে পারেন। কিন্তু দেখেন একটা সমস্যা আছে, রোড অ্যাক্সিডেন্ট বা ট্রাফিক জ্যাম যদি শুরু করেন ওইটা কিন্তু আমাদের কিওয়ার্ড হিসেবে ছিল না। আর আমি কিন্তু কি বলেছি যে চেষ্টা করবেন যে ইন্টারাকশন গুলো যেন কিওয়ার্ডকে কি করে রিলেট করা হয়, কিওয়ার্ডকে রিভলভ করার জন্য আমরা কি ইয়ে লিখতে পারি। বুঝতে পেরেছেন? ভাইয়া সে মুখস্থ জিনিস লিখছিলাম। তো বিশ্বাস করা কিনা যায় না, when I was like you, আমি যখন আপনাদের মতো ছিলাম তখন অ্যাকচুয়ালি আমাকেও এক সো কল বড় ভাই আমাকে বলছে কি, এই নে তুই তো আর্গুমেন্টারি কোনো জানোস না, কি দেখ এভাবে লিখবি। আমি এভাবে লিখে কিন্তু মানে উনি হয়তো সামহাও একটা ভাইবা দিয়েছিল, এবং বিলিভ ইট অর নট উনার আলটিমেট সাকসেস কিন্তু ওই ভাইবা দেয়া পর্যন্ত। এখন উনি একটা কথা আমাদেরকে বলে উনি একটা ভাইবা দিয়েছিল, ব্যাংক ভাইবা, হোয়াটএভার। সো যেটা বলতেছিলাম, তো আমার এই আর দেখার পর মনে হয়েছে যে স্টেটমেন্ট তো ভাই সবসময় একরকম থাকবে না। সো আমি যদি ওই কমন ফর্ম যদি ইউজ করতে চাই, এমনও হতে পারে যে এমন একটা স্টেটমেন্ট আসলো যে স্টেটমেন্টের সাথে আমি ওই কমন ফর্মেটটা আর কি করতে পারতেছি না, রিলেট করতে পারতেছি না, তখন কিন্তু আলটিমেটলি পুরোটা ব্যাকফায়ার করবে। বুঝতে পারছেন? সো আপনার যে কাজটা করবেন, একটা স্টোরি টেলিং টাইপের চলে আসেন, যে আপনি একটা গল্প বলতেছেন, ঠিক আছে? দেখেন আমি শুরু করছি ঢাকা দিয়ে, ঢাকা তারপর আস্তে আস্তে অটোরিকশা আসলো, অটোরিকশার মেন কারণগুলো আসলো, তারপরে এই অটোরিকশার এই কারণটার জন্য একটা বিতর্ক তৈরি হইলো। বুঝতে পেরেছেন? সহজ হিসাব। বিতর্ক তো ভাই এমনি এমনি হয় না, তাই না? একটা প্রেক্ষাপট, একটা কনটেক্সট থাকে। আই এম জাস্ট রেফারিং দ্যাট কনটেক্সট হিয়ার। ওকে, বুঝতে পারছেন? না মানে এটা জাস্ট একটা ফরম্যাট, আরো আছে, ঠিক আছে? এমন না যে আবার কি বলতেছি ভাই দেখেন, এটা যে অ্যাবসলিউট কোনো নিয়ম তা না, কিন্তু আমার মনে হয় এটা আপনার জন্য রপ্ত করা সহজ। এগুলো যদি আপনারা একটা ইন্ট্রোডাকশন যদি একটা ফর্ম করতে পারেন, কিওয়ার্ড গুলোকে ইয়া করেন, তা আমার মনে হয় এটা সহজ, ঠিক আছে, অন্যান্য ইয়া থেকে। ওকে, এটা একটু দেখার চেষ্টা করেন সবাই। ওকে, সো এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে, এবার আমরা আসবো আমাদের মূল জিনিসগুলো। দেখেন ইন্ট্রোডাকশন শেষ, এখন আমরা পক্ষে বিপক্ষে যুক্তি দেব, এবং আপনারা এগুলোতে এক্সপার্ট। আপনাদের সমস্যাটা হয় প্রথমে ওই যে একটা কমন ফরম্যাট দিয়ে আপনারা অনেকে লেখেন, এটাতে সমস্যা হয়, কিন্তু আপনারা কিন্তু এগুলোতে যথেষ্ট পরিমাণ পক্ক আমি জানি। আপনার একটা প্যারাতে পক্ষে কি কি যুক্তি, বিপক্ষে কি কি যুক্তি সেটা কিন্তু দিতে পারেন, তাই না? সো পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়ার সময় চেষ্টা করবেন যে যদি কোনো এক্সাম্পল থাকে এক্সাম্পল দেওয়ার জন্য, ঠিক আছে? আমি এটা বারবার বলি যে আর্গুমেন্ট রাইটিং আসলে এক্সাম্পল মাস্ট। আমি বলবো কেন আসলে এক্সাম্পল জরুরি। ওকে, গেল এটা, গাইস। তো যদি এটা যায় তাহলে আমরা কি বলছি যে এরপরে আমরা কি করব, একটা পক্ষে লিখবো, এক্সাম্পল দিব যদি থাকে, বিপক্ষেও লিখবো, ঠিক আছে? তারপর আমরা কি যুক্তি খণ্ড করে নেগোসিয়েশন পার্টে চলে আসবো। দেখেন চারটা যে প্যারা হতো ইটস নট লাইক দ্যাট, আপনি কিন্তু পাঁচটা প্যারাও করতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারতেছেন? তবে ন্যূনতম চারটা প্যারা থাকে, আই রিপিট, ন্যূনতম চারটা প্যারা থাকবে, দেয়ার উইল বি অ্যাট লিস্ট 4 প্যারাস। ওকে, সো আসি। হ্যাঁ বলতেছি, একটু সময় দেন।
এখন দেখেন তো, আপনারা যদি পক্ষে যুক্তি লিখতেন, আমাকে জাস্ট একটু আপনারা শেয়ার করেন তো ভাইয়া। আমাকে একটু শেয়ার করেন তো, মানে আপনারা ব্যান মানে ব্যান করবেন, এই ব্যানের পক্ষে কি কি কারণ হতে পারে, জাস্ট মানে মেন কারণগুলো বলেন, ফুল সেন্টেন্স লেখা লাগবে না, মানে একদম মেন কারণগুলো বলেন ভাইয়া। দেখেন একটু আগে আমি কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যে ট্রাফিক জ্যামের কথা বলেছি, রোড অ্যাক্সিডেন্টসের কথা বলেছি, তার মানে এখানে যখন আপনি লিখবেন আর একটু ইলাবোরেটলি লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ অলরেডি কিন্তু ইন্ট্রোডাকশনে আমার ট্রাফিক জ্যাম আর রোড অ্যাক্সিডেন্টস কিন্তু কি, মানে একটা হোল সেন্সে বা একটা ব্রড ক্যাটাগরিতে আমি কি করেছি মেনশন করেছিলাম। ঠিক আছে, আর কি কোনো কারণ আছে? আচ্ছা, আমরা ব্যান করা পক্ষে যুক্তিগুলো দেখি। ঠিক আছে, যে প্রচুর পরিমাণে হিউজ ট্রাফিক জ্যাম তৈরি করে কোথায়, মেজর রোডস, খেয়াল করে দেখছেন? ওই যে আমি বলছিলাম ব্যান করার সময় আমরা এই জিনিসটাকে হাইলাইট করব। আমি জাস্ট এটাকে আপনাকে একটা পয়েন্ট হিসেবে দেখাচ্ছি, কিন্তু আপনাকে তো সেন্টেন্স হিসেবে লাগবেন, তাই না? তো মেজর রোডসটাকে আপনি কি করবেন, সেখানে একটু ইলাবোরেটলি লিখবেন। ক্লিয়ার? ওই যে আমি বাংলা কথা কথা বললাম না, যে আমাদের ইকোনমি, আমাদের হেলথ সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের টোটাল যে আমাদের কি ইকোসিস্টেমটা, টোটাল যে আমাদের কি সিস্টেমটা, ঠিক আছে, টোটাল সিস্টেমটা কিন্তু কি এই মেজর রোডের উপর কি হাইলি ডিপেন্ডেন্ট। সো এখানে যদি কোনো ডিসরাপশন ঘটে, আলটিমেটলি কিন্তু আমাদের টোটাল সিস্টেমটা কিন্তু কি হয়ে যায় ভাই, কলাপসের পথে চলে যায়। এই টাইপের কথাবার্তাগুলো লিখলে কিন্তু আপনার কি এটা হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন যে মেজর রোডের ট্রাফিক জ্যাম হলে আমাদের আরো অনেক কিছু আনতে পারেন ভাই। এখানে আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, ইম্পর্টেন্ট কথা, এখানে কোনো ডেটা দেয়া লাগবে না স্পেসিফিক, বুঝতে পারছেন? কিন্তু ডেটা না দিতে পারলো আপনারা কিন্তু কি টার্মগুলো আনতে পারবেন না। এই জ্যামের কারণে আমাদের জিডিপির যে লস হচ্ছে, জিডিপির জাস্ট লস, কত পার্সেন্ট লস ইউ শুডন্ট মেনশন। ক্লিয়ার? তবে আমি আবার ভাই, আমি আবার খুব পাকনা ছিলাম, আমি আবার একদম ডিরেক্ট লিখে দিচ্ছিলাম। এরকম টাইপের ভেগ কথাবার্তা আমি বলতাম যে জিডিপি জিডিপি 1% লস হয় বা জিডিপি 1% ইনক্রিজ হবে পজিটিভ কিছু হইলে। কে চেক করতেছে ভাই? আমি তো জানি, আমার স্পষ্ট মনে আছে আমি SO19-এ কি যেন একটা আসছিল, একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে আসছিল, আমি বলছিলাম কি যে এটা আমাদের ট্রাফিক জ্যাম রিডিউস করবে, যেটা আমাদের জিডিপির 1% ইনক্রিমেন্ট ঘটাবে। আলটিমেটলি ভাই 1%-এর কোনো রেফারেন্স আলটিমেটলি নাই। কিন্তু ওই যে কি বলছিলাম, কিছু এরকম ভেগ কথাবার্তা কিন্তু লিখে আসা যায়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো দেখেন, ব্যান করার পক্ষে জ্যামটা যতটা গুরুত্বপূর্ণ, মেজর রুটটাকে আপনি একটু হাইলাইট করবেন, দ্যাট উইল গিভ দ্য অল সলিউশনস। তারপর দেখেন এই যে রেট, কেন অ্যাক্সিডেন্টের রেট বাড়তেছে, এটা বলবেন। ওই যে একজন বলছে রেকলেস ড্রাইভিং, তারপরে এখন এগুলোর মধ্যে আরো অনেক কিছু আসবে, এগুলো তো আপনার নিজেদের মাথায় যেগুলো যেগুলো আসে সেইগুলো বলবেন। ঠিক আছে, ক্লিয়ার আমার কথাটা? ট্রাফিক কনজেশন যাই বলেন না কেন, পয়েন্ট আকারে না, অবশ্যই পয়েন্ট আকারে না, প্যারা আকারে, এখানে কোনো পয়েন্ট করবেন না। আই রিপিট, আমি আপনাদেরকে পয়েন্ট আকারে দিচ্ছি কারণ আপনারা এগুলো লেখার মধ্যে আনবেন, এমন না যে এরকম পয়েন্ট আকারে লিখবেন, বুঝতে পেরেছেন? আর্গুমেন্ট রিডিং এ কখনোই পয়েন্ট আকারে লিখবেন না। আই রিপিট, কখনোই পয়েন্ট আকারে লিখবেন না, প্যারা করে লিখতে পারেন, 4টা বা 5টা প্যারা হবে, দ্যাটস ফাইন, কিন্তু এই প্যারার মধ্যে কখনোই পয়েন্ট করবেন না, একদম মাথায় ঢুকায় নেন। ওকে, তারপরে আর কি কারণ হতে পারে ভাই, আর কি কোনো কারণ হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, আর কারণ একটা হতে পারে, যে এই যে আরেকটা জিনিস, এটা কিন্তু আপনারা যারা ওই গ্রুপগুলোতে আছেন, ট্রাফিক অ্যালার্ট নামে একটা গ্রুপ আছে, তারা খেয়াল করে দেখেন, যারা আপনার ভেহিকল ওনার, তারা কিন্তু খুবই রাগ কাদের উপরে, তাদের রাগ বেশি কাদের, টেসলা ড্রাইভারের উপরে। কারণ হচ্ছে কি, টেসলা ঢুস ঢাস করে কি করে দেয় ভাইয়া, তাদের গাড়িকে মেরে দেয়, বাম্পারে লাগাই দেয়, যেটা কি হয়ে যায়, আমাদের ভেহিকলের ড্যামেজ ঘটায়। সুতরাং এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাই না? কারণ কি, আপনাদের যে টিচার খাতা কাটবে তার, সে কিন্তু অবশ্যই একটা প্রাইভেট কার ওন করে, রাইট? এবং সে যখন দেখবে যে না আপনি এই টাইপের জিনিসগুলো এনেছেন এবং ইউ আর রুটিং ফর ব্যান অফ ব্যান অফ অটো রিকশাস, হি উইল বি হাইলি প্লিজড, কারণ আপনি তো একদম কঠিন পয়েন্টগুলো তুলে নিয়ে আসছেন। মেজর থেকে ওদের সরা দিতে হবে। তারপর হচ্ছে কি, ওরা অ্যাক্সিডেন্টের রেট বাড়াচ্ছে। তারপর হচ্ছে কি, ওরা আমাদের এক্সিস্টিং যে ফাস্টের ভেহিকলস গুলো আছে সেগুলো কি করতেছে, ড্যামেজ ঘটাচ্ছে। সুতরাং হ্যাঁ, ইলেকট্রিসিটি ওয়েস্টেড, এটাও বলতে পারেন যে আমাদের দেশে ইলেকট্রিসিটি কি আছে, ডেফিসিট আছে, এবং তারা এখানে হাই রেট অফ কনজাম্পশন, এটাও হতে পারে। চমৎকার পয়েন্ট, এই তো আপনাদের মাথায় তো ভাই পয়েন্ট আসতেছে ভালোই। তো এরকম পয়েন্টগুলো দিয়ে যদি আপনারা ব্যানের পক্ষে লেখেন, ঠিক আছে, আমি কিন্তু এখানে ব্যানের পক্ষে লিখতাম, কিন্তু কাকে হাইলাইট করে, মানে এই দেখেন ব্যান মানে কি, ব্যান মানে তো ভাই ব্যান, মানে একদম ব্যান করতে হয় ঢাকা থেকে, কিন্তু এই জিনিসটাকে আমি কি করতাম, সাথে রাখতাম, মানে এইটাকে আমি হাইলাইট করে দিলাম, যে টিচার যে বুঝতো যে না, আমাদের পেরিফেরাল রিজিয়ন গুলোতে, ঢাকার পেরিফেরাল যে রোডস গুলোতে, সেখানে যদি আমি ইয়াকে অ্যালাউ করি, তারপর আমার মেজর রোড থেকে কি করতে হবে, তাকে ব্যান করতে হবে। এবং দ্য ফোকাস রাইটিং, সরি, দ্য আর্গুমেন্ট রাইটিং ওয়াজ বেসড অন দিস, যে মেজর রোড থেকে আপনারা ব্যান করতে হবে কিনা। এখন কেউ যদি বিপক্ষেও লেখে, তা কিন্তু স্ট্রং লজিক দিতে হবে, যে না আমি মেজর রোড থেকে কি করবো না,
ইয়া করবো না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে এক্সিস্টিং যে অটো রিকশাস গুলোকে আছে সেগুলোকে রিপ্লেস করতে হবে কি দিয়ে, আমাদের ডিজিটালাইজড অটো রিকশাস দিয়ে, যেটা বুয়েট ট্রাই করতেছে। এই টাইপের যখন আপনার লেখা লিখবেন, তখন কিন্তু আপনার লেখা একটা ফাউন্ডেশন পেয়ে যাবে যে না, ওদেরকে ব্যান করা যাবে না। আরেকটা, এখন দেখেন ব্যান করা না পারে কি কি যুক্ত থাকতে পারে। ও আরেকটা হতে পারে, সরি এটা, যে আমাদের ইমার্জেন্সি যে ভেহিকলস গুলো আছে, ফায়ার সার্ভিসেস, অ্যাম্বুলেন্সেস, এদের কি করে ভাই, এদেরকে কি করে ফেলে ভাই, থামিয়ে দেয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে এরকম কারণ, এগুলো যাই হোক, এগুলো আপনারা জানেন। সো আরেকটা পয়েন্টে কি কি হতে পারে ব্যান না করার পক্ষে, যে কনভিনিয়েন্ট, দেখেন এটা ইম্পর্টেন্ট। আমরা অনেকে কিন্তু কি এই অটো রিক্সাতে চলি, কারণ হচ্ছে কি আমাদের টাইম সেভ করে। খেয়াল করে দেখেন, আমরা প্যাডেল করার রিক্সাতে কি হয়, টাইমের ওয়েস্ট হয়, এটাতে আমরা দ্রুত চলে যেতে পারি এবং এটা আমাদের কম টাকায় নেয়। ঠিক আছে, অ্যাফোর্ডেবল, এই জিনিসটা ইম্পর্টেন্ট। অ্যাফোর্ডেবল, আপনার উবারে যেতে যে ভাড়া লাগে আপনার কিন্তু টেসলাতে তার থেকে কম ভাড়া আপনি যেতে পারতেছেন, রাইট? সো এটা অবশ্যই অ্যাফোর্ডেবল। তারপর হচ্ছে কি ইকো ফ্রেন্ডলি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্যান যদি আপনি নাই করতে চান, আপনাকে তখন এই পয়েন্টের উপর বেশি হাইলাইট করতে হবে যে না, এটা কোনো পরিবেশের দূষণ ঘটায় না, ও কোনো গ্যাস ইমিট করে না, ফলে কি হয় না, আমাদের পরিবেশ এয়ার কোনো পলিউটেড, এয়ার পলিউশন হয় না। বুঝতে পারতেছেন? এবং তখন আপনার কিন্তু ওই যে বারবার একটা কথা বলি, খেয়াল করে দেখেন তো ভাইয়া, আমি বলি না যে বায়ু দূষণের শীর্ষ দেশে ঢাকা আবারও আসলো, এই টাইপের যখনই কোনো ইয়ে আসে বলি না ভাই এটা পড়েন, এটা পড়েন। আমি কেন বলি যে আইকিউ এয়ারটা কি করার জন্য, কোড করার জন্য কেন করি, বুঝতে পারছেন? এখন কিন্তু আপনারা পেয়ে যাবেন। যখন আপনার ইকো ফ্রেন্ডলি, মানে যখন আপনি ওকে ব্যান করতে চাচ্ছেন না, সে পক্ষে যদি লিখতে চান, তখন এই ইকো ফ্রেন্ডলি লেখার পরেই তো কি ওই ঢাকার এয়ারের আইকিউ এয়ারের ইন্ডেক্সটা দিতে পারেন, রাইট? ইন্ডেক্স মুখস্থ না থাকলেও তো একটা হাই ইন্ডেক্স যে সেটা তো মেনশন করতেই পারেন, তাই না? তখন বলতে পারেন যে কি, ওই আমরা যদি কি করি, এই অটো গুলোকে যদি অ্যালাউ করি, তাহলে আমাদের কি হবে, এয়ার পলিউশন রেটটা কমে আসবে। খুব ভালো স্ট্রং একটা লজিক, নট টু ব্যান দিস, ওকে? তারপর দেখেন আরেকটা যেটা, সেটা হচ্ছে কি ওই যে ভাই থাক গরিব মানুষ মাইরেন না। ঠিক আছে, এই পয়েন্ট আপনার কি এনে দিতে পারেন যে ওই যে বাংলা, বাংলা তো আমরা লিখতে পারবো না যে স্যার থাক গরিব মানুষ, ওদেরকে ব্যান করিয়েন না। ঠিক আছে, এটাকে আমাদের ইংলিশে লিখতে হবে, নিজের মতো করে লিখবেন ইমোশনাল অ্যাটাচমেন্ট দিয়ে। এবং মাথা রাখবেন আমাদের বাঙালি হচ্ছে ইমোশনাল জাতি, যদি একটু ইমোশন লেখার মধ্যে তুলে দিতে পারেন, এটা বিশেষ করে খুবই দৌড়াবে। বুঝতে পারছেন? হ্যাঁ। আনএমপ্লয়মেন্ট, এই যে ইনকাম সোর্স মানে তো কি, এটাকে সুন্দর করে আপনারা প্যারাফ্রেজ করে লিখতে পারেন। ঠিক আছে, যে আনএমপ্লয়মেন্ট রেট কি করতেছে, সে দূর করতেছে। বুঝতে পারতেছেন আমার কথাটা? এই তো আপনারা তো ভাই মানে ব্যান না করার পক্ষেও কিন্তু কি, এখন আপনাদের কি করতে হবে, তারপর হচ্ছে মেইন কাজ, গিভ ইউর পজিশন। আপনি কিন্তু বোথ সাইড ডিসক্রাইব করেছেন, আপনি তখন থাইল্যান্ড হয়ে কথা বলছেন, কম্বোডিয়া হয়ে কথা বলছেন, এখন আপনাকে ডোনাল্ড ট্রাম্প হয়ে কথা বলতে হবে। ক্লিয়ার? মানে আলটিমেট সলিউশন উইল বি হোয়াট। ঠিক আছে, এখন আপনাকে দুইজনের থেকে কথার উপর বেস করে আপনাকে কি করতে হবে, দুই সাইডের কথার উপর বেস করে আপনাকে একটা পজিশন কি করতে হবে, আপনাকে ড্র করতে হবে এখানে, ওকে? এবং মাথায় রাখবেন, চেষ্টা করবেন যে যদি একদমই ওয়ান সাইডেড না হয়, দুইটাকে টাচ করে কি করা হয় যেন আপনি কি করতে পারেন। ঠিক আছে, ট্রাই টু মেনটেন, যেটা ম্যান্ডেটরি কিন্তু তা না। যেন আমি কিন্তু এখানে সরাসরি বলতাম যে কি ইয়েস, ইট মাস্ট বি ব্যান ফ্রম দ্য মেজর স্ট্রিটস অফ ঢাকা কনসিডারিং দ্য ফ্যাক্টস। ওই যে ফ্যাক্টগুলো যে দিয়েছিলাম যে কেন থেকে ব্যান করা যাবে না, সো ওদেরকে আমরা অ্যালাউ করবো কোথায়, যে যে আমাদের যে নন মেজর যে স্ট্রিটগুলো আছে, ঠিক আছে, সেগুলোতে আমরা কি করতে পারি, তাদেরকে অ্যালাউ করতে পারি, কিন্তু মেজর স্ট্রিটে আমরা কি করবো না, তাদেরকে অ্যালাউ করবো না। দে মাস্ট বি স্ট্রিক্টলি ব্যান্ড। ক্লিয়ার? এটাই হচ্ছে ব্ল্যান্ড অফ বোথ। বুঝতে পারছেন? মানে আমি আবারও টানতেছি তাদের কথাটা যে না, তাদেরকে আসলে ব্যান না করার যুক্তি আছে, কিন্তু ফর দ্য গ্রেটার পারপাস, বৃহত্তর স্বার্থে আমার কি করতে হবে, মেজর স্ট্রিট থেকে কি করতে হবে, এই ইয়াগুলাকে, অটোগুলাকে ব্যান করা লাগবে। ক্লিয়ার? তারপরে আপনি দেখেন এখানে ভেরিফাই ইউর পজিশন উইথ লজিক অর এক্সাম্পলস। এখন বলেন তো, আপনি ধরেন বললেন যে আপনি ব্যান, মানে ব্যান করবেন মেজর স্ট্রিটস থেকে। এখন আপনাকে এক দুই লাইনে আপনাকে কি করতে হবে, এই জিনিসটা আপনাকে তুলে আনতে হবে। আপনি যে বলছেন ব্যান করবেন মেজর স্ট্রিটস থেকে, লজিক বা এক্সাম্পলস কি হতে পারে? এক লাইনে, এখানে কিন্তু বেশি রচনা লেখার কোনো ইয়া নাই। কেউ কি আমাকে একটু বলতে পারবেন কেন? মানে কমন সেন্স কি বলে ভাইয়া? মানে আপনাকে যদি একটা লাইনে মানে কি কি টার্ম বা কি জিনিস আনতে পারেন যে আমাদের এই মেজর স্ট্রিট থেকে আমার কি করতে হবে, অটো রিক্সাকে ব্যান করতে হবে, হোয়াট উইল বি ইওর মানে মেইন পয়েন্ট? ট্রাফিক জ্যাম না, এটা তো একটা মানে ব্রড কথাবার্তা হয়ে যাচ্ছে, এটা ভেগ কথাবার্তা অলমোস্ট। ঠিক আছে, যে মেজর স্ট্রিট থেকে আপনি, মানে আমি আবার বলতেছি, আপনি মেজর এতক্ষণ তো বলছেন এগুলা, এই যে বললেন না আপনি তো তখন যে পক্ষে বিপক্ষে বলছেন, তো ট্রাফিক জ্যাম ইন্টারশনও চলে আসছে, আপনার ফর এগেনস্টের পার্টও চলে আসছে। এখন আপনি যে একটা পজিশন দাঁড়া করালেন যে না, ইট মাস্ট বি ব্যান্ড ফ্রম দ্য মেজর স্ট্রিটস, এখন আপনাকে আরেকটা মানে এটার পক্ষে আরেকটা সুন্দর একটা লজিক অথবা এক্সাম্পল টানতে হবে।
গাইস, একজন কিন্তু চলে আসছে, সুন্দর। একজন নিয়ে আসছেন, দেবনাথ। দেবনাথের দেখেন, রুট সেফটি উইল বি এনশিওরড। ঠিক আছে? ঢাকা আমাদের কিন্তু এই যে আমরা কিন্তু একটা কি লিস্ট ডেভেলপ কান্ট্রিজ থেকে কিন্তু আমরা কি আমাদের গ্রাজুয়েশন হচ্ছে, রাইট? সো এখন আমাদের কি করতে হবে? ওয়ার্কিং আওয়ারটাও সেভ করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট এনামুল। ওয়ার্কিং আওয়ার সেভ করতে হবে। একই সাথে আমাদের কি করতে হবে? রোড সেফটিটাও কি করতে হবে? এনশিওর করতে হবে। বারবার ট্রাফিক জ্যাম এইসব ভেগ কথাবার্তা আমরা বলবো না। বুঝতে পারছেন? আমাকে একটা কি এই দেখেন একটা লজিক বা একটা এক্সাম্পল আমি বলে দিয়েছি। আমাদের যে এখন মডার্ন ইকোনমি, এই মডার্ন ইকোনমিতে কোনো হ্যাম্পার করা যাবে না, কোনো ডিসরাপশন আনা যাবে না। আমাদের যে সিস্টেম, সাপ্লাই সাপ্লাই চেইন সিস্টেম, সেখানে কোনো রকম ডিসরাপশন আনা যাবে না। ফাস্টার আমাদের রোডগুলা কি রাখতে হবে ভাই? অলওয়েজ ডিসরাপশন ফ্রি রাখতে হবে। সো দ্যাটস ওয়াই রোড সেফটি এনশিওর করার জন্য তারপর হচ্ছে আমাদের কি একজন বলছে কোথায়, কোথায়? কর্মঘন্টা, রাইট। আমি বেসিক্যালি ওইটা দিতাম ওয়ার্কিং আওয়ার। বুঝতে পারছেন? ওই লাইনটা তখন আনতাম যে 1% জিডিপি আমরা কি করতে পারি? সেভ করতে পারি যদি আমাদের এই রোড সেফটি যদি এনশিওর করতে পারি, তাহলে আমাদের ওয়ার্কিং টাইমটা কি হবে? জিডিপিতে এই ওয়ার্কিং টাইমটা বৃদ্ধি পাবে, মানে লসটা কম হবে, যেটা আমাদের জিডিপিতে আলটিমেটলি একটা ভেগ কথাবার্তা 1% কন্ট্রিবিউট করবে। বুঝতে পারছেন? সো দ্যাট উইল বি মাই পাঞ্চ লাইন। এটা হচ্ছে আমার কি, আমি পজিশনটাকে কি করছি? আরো শক্ত করছি। ক্লিয়ার? বুঝতে পারতেছেন আপনারা? মানে একটা দেখেন, আমি একটা গল্প আকারে কিন্তু বলে ফেলছি অলরেডি। ক্লিয়ার? গাইস, পোভার্টি রিডাকশন, পোভার্টি রিডাকশন এখানে কিভাবে আসতেছে ভাইয়া? আচ্ছা, ইন এ লং রান ব্যান উইল বি ফ্রুটফুল ফর ডিসিপ্লিন ট্রাফিক। এই তো এতক্ষণ তো এটাই বললাম। সবাই কি বুঝতে পারতেছি? মানে আপনি তো একটা কি করেছেন? মানে আপনি তো এতক্ষণ কারণ দিয়েছেন। এখন কারণ দেওয়ার পর আরেকটা জাস্ট একটা লজিক অথবা একটা এক্সাম্পল যেকোনো হতে পারে। একটা লজিক এক্সাম্পল দিয়ে এটাকে আরেকটু জাস্টিফাই করবেন। ঠিক আছে? দেখেন আমি কিন্তু এখানে কি করছি? ওই আমার আমার যে ওয়ার্কিং টাইমটা যে লস হচ্ছে সেটা জিডিপিতে কতটুকু ক্ষতি করছে এবং সেটা সেভ করলে আমার কি হবে? এলডিসি গ্র্যাজুয়েশন যে আমার জন্য ইজিয়ার হবে। যেহেতু আমার এলডিসি গ্র্যাজুয়েশন কিন্তু কি এখন আমার প্রাসঙ্গিক। জাস্ট আমি এখানে কোট করে দিলাম। ঠিক আছে? সো দ্যাটস অল। এখন দেখেন তারপর আপনি কি করতে পারেন, চাইলে আপনি ওইখানে এন্ডিং করে দিতে পারেন অথবা আরেকটা 5 নম্বর একটা কি করতে পারেন, প্যারা দিয়ে কি করতে পারেন, আপনি সামারি আকারে আবারও কি করতে পারেন যে আপনি কোন পয়েন্টটাকে আপনি সাপোর্ট করছেন সেটা আপনি দিয়ে আপনি কি করতে পারেন, ওই কিওয়ার্ডটাকে একটু হালকা রিপিট করে 2 লাইনে কি করতে পারেন আপনি এই আর্গুমেন্ট রাইটিংটাকে শেষ করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? শেষ। দ্যাটস অল। মানে এই পয়েন্টটা আসলে এই প্যারাটা আসলে এই প্যারাটারে কি জাস্ট একটা সামারি, জাস্ট এ সামারি। ঠিক আছে? ডিটেইলস কিছু না। 2 লাইন এখানে কিন্তু মানে আপনার 5th প্যারাটা লেখা হয়েছে। এটা ম্যান্ডেটরি না। আপনি চাইলে এখানেও কিন্তু শেষ করে দিতে পারেন। বুঝতে পারছেন? 4টা প্যারাতে। ক্লিয়ার গাইস? বুঝতে কি পেরেছেন? এখন একটা মেইন কথা ভাইয়া, যে ভাই আপনি যে কথাগুলো বলছেন এগুলা আমার কথা বুঝছি, কিন্তু টপিক তো আসবে না। কেন আসবে না ভাইয়া? আপনার যত রিডিং এই যে এজন্য কি বলি যে নিউজ পেপার কেন পড়তে বলি বুঝছেন? কারণ এটা আপনার আইডিয়া জেনারেশন এ সহযোগিতা করবে। নাথিং এলস। বুঝতে পারছেন? মানে নিউজ পেপারটা পড়তে, পড়তে আপনি একটা সময় দেখবেন যে কি আপনার মাথায় না আইডিয়া খেলাধুলা করতেছে। আপনি পক্ষে বিপক্ষে লজিক আনতে পারতেছেন। ঠিক আছে? আর কি বলছি, লজিক আনতে পারলে তো আপনার অলমোস্ট অর্ধেকের বেশি কাজ শেষ। বাকি কাজটা হচ্ছে কি আপনার জাস্ট সেন্টেন্সে সেটা কি বসানো। মানে লিখে দেয়া। সো এই যে আপনাকে যে লজিক আনতে হচ্ছে, আপনাকে যে চিন্তা করতে হচ্ছে, এই যে চিন্তার এটা কি রিডিং হ্যাবিট দিবে। আপনি যত বেশি পড়বেন নিউজ পেপার, অ্যান্ড নিউজ পেপার বেশি পড়বেন ইট ডাজন্ট মিন যে আপনাকে ২-৩ ঘন্টা করে নিউজ পেপার পড়তে হবে। আপনি রেগুলার বেসিসটা মেইনটেইন করেন, রেগুলার বেসিসে নিউজ পেপার পড়েন এবং বিলিভ মি প্রতিদিন যে ৩৫ মিনিট করে এভারেজে টাইম দেন, আপনি ১ মাস আগে কি ছিলেন, মানে আপনার নলেজ কতটুকু ছিল আর ১ মাস পরে কি হয় সেটা একটু নিজে কম্পেয়ার করে দেখেন। আর নিউজ পেপার পড়া মানে কিন্তু কি অবশ্যই সবগুলো হেডলাইন আপনাকে অবশ্যই পড়া লাগবে।
ঠিক আছে? হেডলাইন পড়লে কিন্তু আমরা অনেক সময় কি ভিতরে কি বলছি সেটা কিন্তু আমরা পেয়ে যাই। আর আমরা কোন হেডলাইনগুলোর ভিতরে ডিটেইলস পড়ি, যেটা আমার ফোকাস সেটিং এ দরকার, যেটা আমার প্রিলিতে দরকার, যেটা আমার রিটেন এ দরকার, ওগুলো তো আমরা বলে দেই যে, "ভাই এটা একটু ডিটেইলস এ পড়ার চেষ্টা করেন।" তাই না? কিন্তু এর মানে এই না যে বাকি যেই হেডলাইন গুলো আছে ওগুলো আপনারা দেখবেন। অবশ্যই দেখবেন, প্রত্যেকটা দেখবেন। ১ম মুসলিম মেয়র হিসেবে মামদানি নিউ ইয়র্ক সিটি জয়, মেয়র হিসেবে। সো এটা হেডলাইন পড়লেই তো আমার কি মানে আর ভিতরে পড়া লাগতেছে না, তাই না? পরীক্ষায় তো আর নিশ্চয়ই আসবে না যে মামদানির বয়স কত, মামদানি মা কোন দেশের, এই টাইপের তো আসলে আসে না, তাই না? বুঝতে পেরেছেন? ওকে। সো আজকে কি বলছিলাম ভাইয়া? আজকে জাস্ট আপনারা একটা ব্রড ধারণা পাবেন, কনসেপ্ট পাবেন। তবে আরেকটা ক্লাস, আরো ২ একটা ক্লাস হলে বা আমি যদি একটা ডেমো দেই, তাহলে আরো একটু ক্লিয়ার হবে, রাইট? আমি যদি আপনাদেরকে একটা ডেমো দেই, তাহলে আরো বুঝতে পারবেন যে, না ভাইয়া যে কথাগুলা বলছে, এখন আমি বুঝতে পারছি যে ভাইয়া একটা লিখিত একটা কি দিয়েছে, আ ডেমো দিয়েছে। ঠিক আছে? সো আমি ডেমোটা নেক্সট ক্লাসের জন্যই রাখলাম। তারপরও আমাকে জাস্ট আমি যদি আপনাদের একটু জিজ্ঞেস করি যে, আপনারা এতদিন আগে যে জানতেন সেটা যদি বাদ দেই, যদি আজকে যদি বলেন যে আর্গুমেন্ট রাইটিং জিনিসটা কি ধরতে পারছেন? বা কিভাবে এক্সামে লিখতে হয় সেটা যদি ধরতে পারেন, লিখতে পারবেন কিনা পারবেন না আই এম নট আস্কিং দ্যাট কোয়েশন। কিন্তু আর্গুমেন্ট রাইটিং কিভাবে লেখা প্রয়োজন সেটা কি আপনারা ধরতে পেরেছেন গাইস? হ্যাঁ, এই যে এখন একটা দেখুন, হৃদয় যেটা বলেছেন আমাকে, এই সেন্টেন্স কানেক্টর এগুলো নিয়ে তো আসলে আমি বলি নাই। এখন এগুলো আছে আপনার উপরে যে ফার্স্টলি, সেকেন্ডলি এগুলো তো আপনারা কি করবেন? ওই যে পক্ষে বিপক্ষে যে ইয়াগুলো দিচ্ছেন না, লজিক গুলো দিচ্ছেন না? ওগুলো দিবেনই অন দ্যা আদার হ্যান্ড ওগুলো তো দিবেনই। এগুলো তো বেসিক জিনিস। এগুলো কি ভাই আমার ক্লাসে বলার কিছু আছে? মানে এই যে আমি আবার বলতেছি আপনাদেরকে। ধরেন এই যে জিনিসগুলো আমি বললাম যে পক্ষে বিপক্ষে অনেকগুলো লজিক আছে লাইক দিস ওয়ান দেখেন। এই যে, তো এগুলো তো আপনারা ফার্স্টলি, সেকেন্ডলি এভাবে তো লিখবেন, তাই না? তারপর আবার অন দ্যা আদার হ্যান্ড দিয়ে তো এগুলো এভাবে শুরু করবেন। এগুলো তো আর ভাই মানে বলার কিছু নাই। ইটস কমন সেন্স। ঠিক আছে? এগুলো তো একদম বেসিক জিনিস। ক্লিয়ার? এখন তো আর নিশ্চয়ই আমাকে বলবেন না যে ভাই পাংচুয়েশন মার্ক কিভাবে ইউজ করা লাগে, তারপর সেন্টেন্স কানেক্টর কিভাবে ইউজ করা লাগে, এগুলা কি ভাই আসলে বলার জিনিস? এগুলো তো আপনাদের একদম বেসিক সেন্স মানে নিজেরা বুঝেন যে কোথায় এগুলা ইউজ করতে হয়, রাইট? তো আমাকে একজন প্রশ্ন করেছে, এগ্রি ডিসএগ্রি ক্ষেত্রে কি ২ টা মিলিয়ে ব্ল্যাংক এর উত্তর দেয়া যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটাই দেয়া মানে উচিত আসলে। বুঝতে পারতেছেন কি জিনিসটা? যেমন আপনাকে বলল যে, "উইল ডিজিটাল ব্যাংক রিপ্লেস দ্য ট্র্যাডিশনাল ওয়ানস?" কোয়েশ্চনটা খেয়াল করেন আমার। উইল ডিজিটাল এখন কিন্তু ডিজিটাল ব্যাংক কিন্তু এখন কিন্তু আবার হাইপে চলে আসছে, রাইট? কারণ সরকার কিন্তু আবার নতুন করে অনুমোদন দেয়া শুরু করছে। অনেকে লাইসেন্সের জন্য কি করছে? আবেদন করেছে। তো ট্র্যাডিশনাল আমাদের ইয়াগুলা কিন্তু কি ব্রাঞ্চ সংখ্যা কিন্তু কমে আসতেছে। মানে বলতেছে যে কমায় ফেলো, কমায় ফেলো, রাইট? ডিজিটাল দিকে যাচ্ছি। এমএফএস আমাদের কি হচ্ছে? ফ্লারিশ করতেছে। তো এখন যদি এরকম একটা আর্গুমেন্ট রাইটিং আসে, সাপোজ উইল দ্য ডিজিটাল ব্যাংকস রিপ্লেস দ্য ট্র্যাডিশনাল ওয়ানস? ডু এগ্রি অর ডিসএগ্রি? ঠিক আছে? মানে আপনি রিপ্লেস করবে কিনা, আপনি কি এটার পক্ষে নাকি বিপক্ষে? তখন আপনি তো অবশ্যই এখানে ব্ল্যান্ড আনসার দিবেন, তাই না? কারণ আপনি ভালো করেই জানেন আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু আমাদের আর্গুমেন্ট রাইটিং গুলোতে তো বলা থাকবে না যে ফর বাংলাদেশ বা কনটেক্সট বাংলাদেশ। কিন্তু আপনি তো বুঝতেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো লিখতে হচ্ছে। সো বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আপনি তো যতই মানে ডিজিটাল সিস্টেম আনেন না কেন, আপনি পেপার সিস্টেমকে কি এখনো অফসেট করে দিতে পারছেন? উত্তর হচ্ছে না। সিমিলারলি ট্র্যাডিশনাল সিস্টেমও থাকবে। ডিজিটাল সিস্টেমটা কি করবে? তার কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করবে। ঠিক আছে? একদম রিপ্লেস করে দিবে না। সো আপনি ২ টাই লিখবেন যে ডিজিটাল ব্যাংকের অ্যাকসেপ্টেন্স বাড়বে বাট ইট ওন্ট রিপ্লেস দ্য ট্র্যাডিশনাল ওয়ান্স কমপ্লিটলি। এরকম একটা কি করবেন? ব্লেন্ড দিয়ে কি করবেন আপনারা তখন? কনক্লুশন আনবেন। ঠিক আছে? সব জায়গায় সবসময় নিরপেক্ষ কোথায় লিখছি? অনিরুদ্ধ বলেন তো। আমি কি নিরপেক্ষ লিখছি? আমি তো একটা কনক্লুশন এ এসেছি। তাই না? আমি তো একটা কিন্তু কনক্লুশন আসার আগে কি করেছি? ওই পক্ষে বিপক্ষের যুক্তিগুলো তুলে ধরেছি। ওকে? আ আমি একটা কোর্সে এনরোল ছিলাম। সেখানে বলেছিল আর্গুমেন্টে আমরা পক্ষ বিপক্ষ ক্লিয়ার করব না। শুরুতে পক্ষে বিপক্ষে লিখে কনক্লুশন আনবো। হ্যাঁ, আমি তো এটাই বললাম দেখেন। আমরা মানে শুরুতে না আর্গুমেন্টিং এ আমরা পক্ষ-বিপক্ষ ক্লিয়ার করব না শুরুতে। এটা বলছে? না, না, না। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই। আমি তো দেখেন আচ্ছা ভালো একটা পয়েন্ট। মানে উনি একটা কোর্স করেছিল। কোর্সে উনাকে এরকম বলা হয়েছে যে একদম শুরুতে আমরা কোন পক্ষে হ্যাঁ, দেখেন তো এখানে দেখেন তো ভাই, এখানে কি আমি আমার পক্ষটা ক্লিয়ার করেছি গাইস? মানে আমি এক্সামিনি। আমার কি এটা কি এখানে বলছে? আমি জাস্ট বলছি যে এটা একটা কি করেছে আমাদের ডিবেট কি করেছে ভাই? তৈরি করছে। তাই না? কেন ডিবেট তৈরি করছে? কারণ ঢাকা হচ্ছে একটা কি জনবহুল জনবহুল শহর। এখানে অটোরিকশার ওভার স্পিড আর কি ইমপ্রপার ব্রেকিং সিস্টেমের কারণে কি হচ্ছে? ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে যেটার কারণে একটা কি বিতর্ক তৈরি হয়েছে যে ওদেরকে কি করা উচিত? আ মানে ব্যান করা উচিত। বুঝতে পারছেন? তো আমি তো এখানে আমার কোন পক্ষই দেই নাই ভাইয়া।
বুঝতে পারছেন স্নিগ্ধ? আমি তো লাস্টে আসছি। লাস্টে তো আমি কি করলাম? তবে হ্যাঁ, এমনও হতে পারে যে আপনি চাইলে এখানেও কিন্তু কি করতে পারেন, আপনার যে স্ট্যান্ডিং টা সেখানে এইখানে কি করতে পারেন, তুলে ধরতে পারেন। ইটস আপ টু ইউ। এটা কোন হার্ড অ্যান্ড ফাস্ট কোন রুল নাই। ঠিক আছে? বুঝতে পেরেছেন গাইস? 4th প্যারাতে পজিশন নিয়ে লাস্টের একটা প্যারা কি ২ টা নিয়ে নিরপেক্ষ লাস্টের একটা আচ্ছা 4th প্যারাতে পজিশন নিয়ে লাস্টের একটা প্যারা দিয়ে কি ২ টা নিয়ে নিরপেক্ষ পজিশন না, নিরপেক্ষ না, আপনারা তো কি করবেন? একটা পক্ষে যাবেন। তবে ওই অপর পক্ষও যেন কি থাকে? মানে উল্লেখ থাকে। এরকম একটা কিছু লিখবেন। ঠিক আছে? এই ধরনের ইন্টারেকশন যে যেকোনো ধরনের আর্গুমেন্ট না, এগুলো ডিপেন্ড করে কনটেক্সট এর উপরে। আচ্ছা দেখেন তো আপনারা বলেন তো এই যে এই লাইনটা যে লিখছি, "ঢাকা ইস ওয়ান অফ দ্যা মোস্ট ডেন্সলি পপুলেটেড সিটিস ইন দ্যা ওয়ার্লড।" এইটা ভাই আপনারা ক্লাস 6 থেকে পড়ে আসতেছেন না? সো এটা কনস্ট্রাক্ট করা কি কঠিন কিছু? এটা আমি আর কয়েকটা দিব তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন। ঠিক আছে? 4th টাক্সের এবং লাস্ট পয়েন্টটা 4th টাক্সের ফার্স্ট 4th 4th ওকে। গিভ ইউর পজিশন। ঠিক আছে? মানে এই টাক্সে আপনি কি করবেন? আপনার পজিশনটা কি করবেন? ব্যাখ্যা করবেন। এটা বলতেছি। ঠিক আছে? পক্ষে বিপক্ষে লেখার পরে এবার আপনার কি করতে হবে? নিজের পজিশনটা কি করতে হবে? আনতে হবে। ওই পজিশনটা আনার পরে কি করবেন? আপনি ওইটার পক্ষে আরেকটা কি করবেন? ওটাকে স্ট্রেংথেন করার জন্য কি করবেন? আরেকটা মানে ভালো একটা লজিক বা এক্সাম্পল দিবেন। এটাই বলতে চেয়েছি। হ্যাঁ, দিব তো। রিবান ওটা নিয়ে আমরা কাজ করতেছি তো ভাইয়া। অবশ্যই দিব। আরো মানে ইম্পোর্টেন্ট সবগুলোর ডেমো আপনারা পাবেন ইয়ার। ইয়েস, নো চাওয়া সত্ত্বেও যে স্টেটমেন্টে উল্লেখ না করি, মানে শুরুতে পক্ষে বিপক্ষে স্ট্যান্স না নেই। হ্যাঁ, হ্যাঁ, সব ক্ষেত্রে ইট ডিপেন্ডস। আমাকে কয়েকটা এক্সাম্পল মানে স্টেটমেন্ট দিয়ে এক্সাম্পল দিলে আমি বুঝতে পারবো আসলে। ঠিক আছে? তাহলে আপনার এক্সাম্পল বড় ক্লিয়ার হবে। মানে আমার অ্যান্সার দেয়াটা। সো আপনারা একটা ব্রড সেন্স এ আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কিভাবে আর্গুমেন্ট লিখতে হয়। আমরা নেক্সট ক্লাসে একটা ডেমো দিয়ে কি করব সেটা আরো একটু বিশদ আলোচনা করব। মানে একটা ডেমো থাকবে। ডেমোটার উপর বেস করে আমরা কি করব? নেক্সট ক্লাসে লাইক আগামীকালকেই নেই তাহলে আপনার মাথায় একদম মানে ফ্রেশ থাকবে। ঠিক আছে? সো এতটুক আমার ক্লাস। তবে একটা কথা বলে দেই এসওর ইয়াটা আ খুশমত ভাই বিসিএস রিটেন এর পরেই হবে এসও রিটেন। ঠিক আছে? মানে যেটা উনাদের ইচ্ছা আরকি। উনারা এরকম একটা ইনস্ট্রাকশন দিবে বা দিয়েছে মনে হয়। আমি জানি না। মানে উনাদের একটা ইয়ে ছিল এরকম। তবে হ্যাঁ, বিসিএস এর রিটার্ন পিছায় গেলে ভাই আমার আপডেট ফেইল মারবে। দ্যাটস ফর সিউর। ওকে? কারণ তখন তো উনারা হয় আগায় নিবে বা ইয়া করবে। সো যদি ইয়া থাকে মোটামুটি সিউর থাকেন ডিসেম্বরের ওই ফার্স্ট উইকের দিকেই বা মোস্ট প্রবাবলি সেকেন্ড উইকের দিকে প্রি রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে? মানে ওরকম টাইমেই হয়ে যাবে। নভেম্বরের লাস্ট উইকে ভেরি আনলাইকলি টু হ্যাপেন। ঠিক আছে? ওহ শিট ভাই! এবার তো আমি কোনো ইনফরমেশন দিতে পারি নাই। দিব কি? আমার নিজের লজ্জা লাগতেছে আসলে। শম্ভু ভাই আচ্ছা তারপর আমি একটা বলার চেষ্টা করব দেখি। ফ্যাকাল্টি এখনো আপডেট আমাকে দেয় নাই। ঠিক আছে? এইচআইডি থেকে বলে নাই। আর বললে মোটামুটি আপনারা পেয়ে যাবেন। মানে যখন জানতে পারবো। এটা তো লুকিয়ে রাখার কিছু নাই। ডিসেম্বরে মোস্ট প্রবাবলি এক্সাম হবে। মোস্ট প্রবাবলি। ঠিক আছে? ওকে। একটা হ্যাঁ। একটা অন্তত একটা ভালো প্রশ্ন করছে। এটা একটা বলে দেই তারপর রেকর্ডটা অফ করছি। যে ভাইয়া ইন্ট্রোডাকশনটা আমরা কয় লাইনে লিখবো? ইন্ট্রোডাকশনটা মেক্সিমাম ৩ লাইনে লেখার চেষ্টা করবেন। আর কখনো এটা হাফ পেজের বেশি যাবে না। I repeat হাফ মানে অর্ধেক পৃষ্ঠার বেশি যাবে না। বুঝতে পারছেন আমার কথাটা কি বলতে চাচ্ছি? মানে আমরা ১ম এ যে ইন্ট্রোডাকশন পার্টটা লিখবো না? সেটা কিন্তু কি কখনোই আমার অর্ধেক পৃষ্ঠার বেশি যেন না যায়। ঠিক আছে? চেষ্টা করবেন যে কি আর আমার লেখা তো ছোট ছিল আসলে। এখন আপনারা চেষ্টা করবেন যে কি বেশি বড় ইন্ট্রোডাকশন না দেওয়ার জন্য ২ লাইন বা ৩ লাইন এরকম। ওকে? সো এতটুকু পর্যন্ত ছিল ভাইয়া আমার ক্লাস।